হলেই কিন্তু একটা বাসা পায়। আর রেলওয়েতে যারা চাকরি করে তাতে তো রেল কলোনিতেই বাসা হয়। 3 ধরনের বাসা থাকে, এ টাইপ, বি টাইপ, সি টাইপ, বিভিন্ন পদ হিসেবে তারা বাসাটা পায়। তো আমার আম্মু 12 বছর আমাদের বাসায় শুধু গল্পই হতো বাসা নিয়ে, কারণ বাসা পাচ্ছে না। হ্যাঁ, যখনই আম্মু বাসা পাবে একটা ব্যবস্থা হয়, আম্মুর ইয়ে ছিল বি টাইপে আম্মু বাসা পাবে। তো আম্মু যখনই দেখা যেত যে একটা বাসা খালি হলো, সাথে সাথে অন্য কারো অনেক ইমার্জেন্সি তৈরি হয়ে গেল এবং বাসাটা ওদিকে চলে গেল। তো অনেক দিন পরে আম্মু আসলে ওই সময় তো আসলে যেটা হয় যে মেয়ের কম কাজ করতো, এটাও একটা ব্যাপার, মেয়েদেরকে একটু তো সাপ্রেস ছিলই। তো এটা তো মানে অস্বীকার করা যাবে না, বাট অবশ্যই অনেক হেল্প পেয়েছে, এটা না হলে তো চাকরি করতে পারতো না। তো যেটা হয়েছে যে ওই বাসা নিয়ে আমাদের সবসময় হতো যে আজকে বাসা পাচ্ছি, কালকে বাসা পাচ্ছি, তো আমরা কোথাও স্থায়ী থাকতাম না। বাসা বলতে কখনো বাসা, কখনো শাহজাহানপুরে বাসা। আমার মনে আছে অলমোস্ট ওই 12 বছরে হয়তো 12-13টা বাসা আমরা চেঞ্জ করে ফেলেছি, কারণ আমাদের ডিসিশন চেঞ্জ হচ্ছিল যে এই যে আজকে আমরা একটা বাসা পেয়ে যাচ্ছি, সো বাড়িওয়ালাকে বলে দেওয়া হলো যে আমরা এখানে থাকবো না, চলে যাচ্ছি। এবং অনেক সময় এমন হয়েছে যে বাসা ভাড়া দিতে পারছি না, বাসা ভাড়া দিতে পারছি না, তখন বাড়িওয়ালা ফার্নিচার রেখে দিল। আমরা কোন ক্লাসে পড়ার সময় ঘটনা? এটা ক্লাস 3, তখন আমার ছোট বোন হবে, এরকম একটা সময়, আমার ছোট বোন হওয়ার মাসখানেক আগে। সরকারি চাকরি করতো আপনার মা, কিন্তু ভাড়া দিতে পারছেন না, এটার কারণটা কি? আচ্ছা, এটার কারণের পিছনে একটা বলি, সেটা হলো যে আসলে তখন ইনকামও অনেক কম ছিল, খরচও অনেক কম ছিল, এটাও ঠিক। কিন্তু আমার আম্মু একটা বড় একটা ড্রিম করে ফেললো যে আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করাবে। ইন্টারেস্টিং। তো ক্লাস 1-এ আম্মু যখন চিন্তা করলো যে আমার মেয়ে এখন স্কুলে পড়বে, ক্লাস 6 বছর বয়স, এর আগে আমি একটা নার্সারি স্কুলে পড়তাম, তো তখন আম্মু শুনলো যে ভিকারুননিসা স্কুল নামে একটা স্কুল আছে যেখানে ভর্তি করালে বাচ্চারা অনেক ভালো করে। তো খুবই স্কিডি আর খুবই আমাকে দেখে বলছে যে না, এবছর হবে না, এমনিতেই ভর্তি পরীক্ষা দেন, একটা প্র্যাকটিস হলো, ছোট মানুষ এত মানে অনেক বাচ্চারা তো ভর্তি পরীক্ষা দিতে আসতো, তো এত বাচ্চার ভিতরে এটা একটা অভিজ্ঞতা হলো, যাক। তো সেই বছর আমি টিকে গেলাম। টিকে যাওয়ার পরে এখন আম্মু বিপদে পড়লো, কারণ তখনকার দিনে ভিকারুননিসা স্কুল মানে এখনকার মনে করেন আপনি একটা ইন্টারন্যাশনাল স্কুল যেরকম খরচ, তখন ভিকারুননিসা স্কুলের ওরকম খরচ। এটা স্কুলের দোষ না, ওই প্রসেসেই চলে আসলে। তো তখন আমাদের আসলে ওই ফিনান্সিয়াল কন্ডিশন ছিল না। তার কথা হলো যে আমার মেয়ে হায়েস্ট জায়গায় যাবে, কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন নাই। তো আমাদের বেতন ছিল তখন 300 টাকা, প্রবাবলি 300 টাকা। ক্লাস 1-এ মনে হয় অনেক কম ছিল, মেবি 200 টাকা এরকম হবে। তো ওই সময় আম্মু ছোট চাকরি, আব্বুর ব্যবসায় তেমন একটা ভালো হচ্ছে না। আব্বু খুবই সহজ সরল মানুষ, উনি খুবই মানে ওয়েল এডুকেটেড, আমি বলবো যেটা স্বশিক্ষিত যেটাকে বলে। মানে আব্বু ইজ লাইক ডিকশনারি, নিজের প্রফেশনেও সেভাবে জান নাই। সো এই কারণে উনি আসলে ফিনান্সিয়ালি খুব একটা স্টেবল ছিলেন না ওই সময়। হ্যাঁ, মানে এটা আমি সোজাসুজি বললাম, এটা অস্বীকার করার কিছু নেই, আমাদের পজিশন যেটা ছিল। সো এমন হয়তো যে আমাদের যদি বাসা ভাড়া এবং থাকার যে খরচ ঠিক আছে, এখন আমার স্কুলের খরচ তখন হয়ে গেল অ্যাডিশনাল, সেই 200 বা 250 টাকার বেতন, পাশাপাশি স্কুলে টিফিন দেওয়া, স্কুলে আনা নেওয়ার জন্য আমরা তখন স্কুল বাস ছিল আমাদের, স্কুল বাসে আমি প্রথম যেতাম। তো আমার আম্মুর কথা হলো যে যত কষ্ট হোক আমার মেয়েকে আমি স্কুল বাসে আনা করবো। তো সরকারি চাকরিজীবীদের একটা ইয়ে আছে যে প্রভিডেন্ট ফান্ড থাকে, প্রত্যেক বছর কিছু কিছু স্যালারি কেটে কেটে ওখানে রাখা হয়। তো আমার আম্মুর হলো ওইখানে কোনো টাকা থাকতো না, কারণ ওই টাকাটা তো ওই যে আমার এক্সট্রা এটা সেটা বই, এই কারণে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা সবসময়ই আমরা টানাটানির ভিতরে থাকতাম সবসময়। মানে এমনও হয়েছে যে স্কুলে টিফিন দেওয়ার টাকা নেই। হ্যাঁ, আব্বু বললো যে স্কুলে যাওয়ার দরকার নেই, আজকে বলতেছে না যে টিফিনের টাকা দেওয়া যাবে না, এটা বলতেছে না, কিন্তু বলতেছে যে আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, বাদ দাও। তো আমি বলছি না আমার তো স্কুলে আজকে ইম্পর্টেন্ট, না যেতেই হবে। তখন বললো যে তাহলে তো টিফিন টাইমে কিছু খাওয়া যাবে না, কিছু একটা গল্প আমার মনে নেই, কিছু একটা গল্প বলে আমাকে কনভিন্স করলো যে টিফিন টাইমে কিছু খাওয়া যাবে না। একদম ঠিক আছে, ফাইন, টিফিন টাইমে কিছু খাবো না, আমি স্কুলে চলে গেলাম। সারাদিন না খেয়ে আমি ক্লাস করে চলে আসলাম। আসার পরে আম্মু হয়তো কিছু রান্না টান্না করে দিল, খেলাম। হ্যাঁ, তো ক্লাস 2-তে আমি যখন পড়ি, খুব মজার ব্যাপার সেটা হলো যে ক্লাস 2-তে প্রথম আমি টাকা হাতে পাই, সেটা হলো একটা 2 টাকার নোট। তো 2 টাকার নোট আমার আম্মু আমাকে দিল কেন, একটা অভিজ্ঞতা হওয়ার জন্য, যে ভবিষ্যতে তো তোমাকে চলতে গেলে টাকা, এটা একটা ব্যাপার, তোমাকে দিলে যে কিছু টাকা ফেরত দিবে, কিছু কিনতে হবে, এই জিনিসটা ধারণা করার জন্য আমাকে সে 2টা টাকা দিল। সাথে টিফিন বক্সে অল্প কিছু নাস্তাও দিয়েছে,
কিন্তু টাকা দিল। তো আমি ফুল টাইম আমার এখনও চোখে ভাসে সিনটা, আমি জানি না এত কিছু ভুলে গেছি কিন্তু ওই সিনটা আমার এখনও মনে আছে। তো আমাদের তখন ডেস্ক ছিল এরকম করে, একটা ভিতরে একটা বক্স থাকতো, ওটার মধ্যে অনেক কিছু রাখা যেত টেবিলের ডেস্কের ইয়ের ভিতরে। তো আমি ওটার মধ্যে 2 টাকাটা সুন্দর চকচকে একটা 2 টাকার নোট তো রাখলাম। তো রাখার পরে আমি প্রত্যেক পিরিয়ডে যখনই ঘন্টা বাজে ওই ডেস্কটা উঠাই আর টাকাটা নিয়ে এরকম কচকচ কচকচ একটা আওয়াজ হচ্ছে। তো টিফিনের আগের পিরিয়ডে টাকাটা 2 ভাগ হয়ে গেল। তো এইটা ছিল আমার প্রথম টাকা হ্যান্ডলিং এর ঘটনা। তো এরপরে তো বাসায় এসে আম্মুর কাছে খুব বকা। আর আমার আম্মুর আরেক মানে সবচেয়ে বড় বদ অভ্যাস যেটা ছিল, সবার সাথে সে খুবই ভালো, এবং বাচ্চা কাচ্চার সাথে আমি জানি না আমাদের সবার যা বলার হাতে বলবে, ওখানে যা বলার সেখানে মানে পিরি বেলুন এই জেনারেশনের মায়েরা বোধ এরকমই হয়, এরকমই ছিল। এবং আমাদের সময়কার আমাদের ক্লোজ ফ্রেন্ডদের কাছে শুনি যে সবারই অলমোস্ট এই ধরনের এক্সপেরিয়েন্স, যে বাবা মা মাইর দিবে এসে। আমার আব্বু কখনো হাত দিত 7-8 পর্যন্ত আমি আমার মায়ের কাছ থেকে বাবা ডাক শুনি নাই, মায়ের উপরই বড় হয়েছে। টু বি অনেস্ট, আমার মা দেখে এগুলা। আমি অস্বীকার করবো না, আমি খুব মিস করতাম যে আমার জীবনে কোনোদিন এরকম হবে না যে আমার আম্মু আমাকে স্কুলে দিয়ে যাবে, আমার আম্মু এসে দাঁড়ায় থাকবে, ছুটির সময় দেখবো যে আম্মু দাঁড়ায় আছে। মানে আমি খুব ইমোশনাল হইতাম এটা নিয়ে, কিন্তু আম্মুকে কখনো বুঝতে দেয়নি। হয়তো এই অনুষ্ঠান দেখার পরে সে জানবে, বুঝতে পারবে। তো ছোট বোনের যখন জন্ম হয় তখন আমাদের সিচুয়েশনটা একটু টাইট হয়ে যায়। আমি জানি না যে একদম ডিফাইন করে বলতে পারবো না কেন, বাট ফিনান্সিয়ালি আমরা টাইট অবস্থায় পড়ে যাই। তো তখন যেটা হয় যে ও বাসায় এমনও হয়েছে যে আম্মু 1 মাসের ছুটি বা 2 মাসের ছুটি এরকম, তখন তো ম্যাটারনিটি লিভ বেশি ছিল না, আমার নানু এসে থাকলেন আমাদের সাথে 1 মাস। আমরা একটা বাসা, ওর জন্মের 1 সপ্তাহ আগে আমরা বাসা চেঞ্জ করতে হয়। বাড়িওয়ালা বলে যে আপনারা ভাড়া দিতে পারছেন না, সো ইউ গো টু অ্যানাদার প্লেস। এইরকম পরিস্থিতি? হ্যাঁ, এবং তখন আমার আম্মু নড়াচড়া করতে পারেন না, এমন একটা অবস্থা। ও হ্যাঁ, আপনার আম্মা লিভে ছিলেন? লিভে ছিলেন। তো ওই সময়টা কি লিভে থাকলে কোনো স্যালারি দেওয়া হতো না? আমি জানি না ঠিক স্যালারি দেওয়া হতো। হোয়াটএভার দ্য সিচুয়েশন ইজ, উনি অত জানেন না, কিন্তু পরিবেশটা এমন ছিল যে ওনারা আসলে ভাড়া দিতে পারছেন না, যে কারণে বাসা চেঞ্জ করতে হলো। মানে বাসা ছেড়ে দিতে হলো, এবং আমাদের ফার্নিচার বেশি কিছু আমরা আনতে পারিনি। সম্ভবত একটা খাট বা একটা আলমারি কিছু একটা হবে, এটা নিয়ে আমরা বের হয়ে চলে আসছি। বাকিটুকু রেখে দিয়েছিল দিয়েছিল। 2 রুমের একটা বাসা ছিল। তো পরে আমরা বের হয়ে এসে আমরা একটা বাসা নিলাম, ওখানে আমাদের একটা 3টা। এই ফেইলিওর গুলো না বাবা মা কখনোই সন্তানকে বুঝতে দিতে চায় না। সো আপনি তো কিছুটা হলেও বুঝেছিলেন ওই সময়, বাবা মা কি বোঝাচ্ছিল আপনাদেরকে? না, আমরা আসলে কোনো কোয়েশ্চেন করি নাই, কারণ আমি যেটা বললাম যে ডেইলি আমরা কিন্তু আব্বু আম্মুর সাথে গল্প করতাম। সো আমাকে আলাদা করে বুঝাইতে হয় নাই যে নাও ইজ। কোন ক্লাসে পড়ছেন ওই সময়টাতে আপনি? ক্লাস 3। ক্লাস 3। তো তখন আমরা একটা বাসায় যাই, সেখানে হলো 3টা ফ্যামিলি একটা বারান্দা শেয়ার করে, একটা কিচেন শেয়ার করে, এরকম একটা বাসা আমরা নিই এই প্রথম। এর আগে আমাদের ছিল যে ইন্ডিভিজুয়াল বাসা। অনেক কঠিন সময়, বাট আমার গোল্ডেন এজ আই ওয়াজ এনজয়িং, কারণ যে 2টা ফ্যামিলি ছিল ওখানে বাচ্চা ছিল, ওদের সাথে কথা বলছেন, টাইম পাস করছেন। একটা হিন্দু ফ্যামিলি ছিল, এবং উই ওয়্যার লাইক মানে মোর দ্যান ফ্যামিলি। আমার এখনো বাচ্চা 2টার কথা মনে আছে, সুইটি, স্বরাজ। আমি জানি না ওরা এখন কোথায় আছে, আমি জানি না। তো আমার আম্মু মনে হয় 2 মাস কি 2.5 মাস পরেই অফিসে জয়েন করে। তো তখন তো 3টা পর্যন্ত অফিস ছিল। 3টা পর্যন্ত যেই সময়টা, ওই সময়টা আমার কাছেও থাকতো। আমি পাশে, আমার এখনো মনে আছে, আমি পাশে বই, হ্যাঁ, ও হয়তো কাঁদতেছে, আমি ওকে কোলে নিয়ে এভাবে করে করে বই পড়তেছি। এত লক্ষ্মী ছিলেন? আমার এই সেন্টেন্সটা ভিতরে আসছে, মাথায় আসছে, আমি চিন্তা করিনি, আমি বলে দিলাম। আর আমার নিজেরও তো বাচ্চা আছে, সো আই ক্যান রিলেট। ক্লাস 3-র একটা বাচ্চা, সে একটা বাচ্চাকে সে কোলে নিয়ে, আরেকটা বোন আছে তার ইমিডিয়েট ছোট। কিছু জিনিস আসলে গড গিফটেড। এই অনুষ্ঠানটা করতে গিয়ে মনে হচ্ছে, সবসময় মনে হচ্ছে যে আসলে মানুষকে আল্লাহ কিছু জিনিস দিয়ে পাঠায় দেয়, সো ওইটাই সারা জীবন ধরে গ্রো করে, আর কিছু জিনিস প্র্যাকটিস করে করে অ্যাচিভ করতে হয়। ছোট বোন যখন হলো, আমি দেখতেছি যে আমার আব্বু আম্মু অনেক স্ট্রাগল করতেছে, সো আই ওয়ান্টেড টু ডু সামথিং ফর দেম। সো তখন আসলে ওই যে কাজটা করতেছি, ওটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছুটা তো সাপোর্ট দিচ্ছি। সো মানসিকভাবে ওই জিনিসটা কিন্তু আমার তখন গ্রো করে গেছে যে আমার বাবা মাকে সাপোর্ট দিতে হবে আমাকে, বিকজ নো ওয়ান ওয়াজ দেয়ার। এটা মনে হয় ক্লাস 4 বা 5 অ্যারাউন্ড এরকম সময়। তো কালচার মোড়ে নাম লিখালাম, তো সেইবার রিহার্সালও করলাম, টিচার সিলেক্ট করলো, কারণ আমাদের সময় অনেক কম্পিটিশন ছিল। তো আমি কোরাসে চান্স পেলাম, রিহার্সালও করলাম। রিহার্সাল করার লাস্ট দিন টিচার বললো যে তোমাদের সবাইকে 500 টাকা করে দিতে হবে, কারণ ওই যে শাড়ি অর্ডার দিবে, সেম শাড়ি সবাইকে পরে আসতে হবে, শাড়ি আর একটা গামছা। হ্যাঁ, তো ফাইনালি আমি
কাট করে পিছনের রাস্তা দিয়ে চলে আসলাম, কারণ ওই 500 টাকাটা আমি দিতে পারবো না। এটা আপনি নিজেই বুঝেছেন? আমি নিজেই বুঝে এবং বাড়িতে বলেনও নাই যে না 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 আম্মু জানতো না। তো আমার ক্লাসমেটরা বলছে যে কি পুরা টাইম 1 মাস ধরে তুমি করলা, রিহার্সাল করলা, প্রোগ্রামের দিন নাই। তো আমি তো আর কোনো কারণ দেখাতে পারি না। তো এনিওয়ে এভাবে, আর আমি স্টুডেন্ট ছিলাম খুবই পচা টাইপের। খুবই পচা টাইপের বলতে আমি সব 60-এর ঘরে নাম্বার পাইতাম। হ্যাঁ, মানে 60, 65, 10 ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস। মানে এর বেশি আমি নাম্বার পেতাম না। 70 পেলে আমার জন্য এটা বিশাল ব্যাপার। আর আমার আম্মু তো যথারীতি মানে মারটার চলতেছিলই আর কি। জি। তো পরীক্ষার রেজাল্ট যখন আসতো তখন খুব মানে মারধর চলতো। তো এনিওয়ে আমি ক্লাস 5-এ উঠলাম। বৃত্তি পরীক্ষার জন্য আমি টিকলাম না, আমাদের ওখানে আলাদা পরীক্ষা হতো, ওখানে টিকলাম না যথারীতি। আমি 60-65 পে কিভাবে বৃত্তি পরীক্ষায় চান্স পাবো না। তো এটা খুবই প্রেস্টিজে লাগলো যে আমার বন্ধুরা টিকে গেল, আমি পারলাম না। এবং আমাদের বিকাউন্স স্কুলে তখন মানে আমি জানি না এখনো হয়তো কম্পিটিশন আছে, আমি জানি অনেক ভালো রেজাল্ট করে যেহেতু। তো ওই সময় এত কম্পিটিশন এবং প্রচণ্ড কম্পিটিশন। আমার আম্মু তো খুব ইগোতে লাগতো যে এত কষ্ট করে পড়াচ্ছি, একটা লেভেলে যেতে পারতেছে না, মানে তার ব্যর্থতাটা চিন্তা করেন যে এত কষ্ট করে মেয়েকে পড়াচ্ছি, একটা কি টাকা জমাচ্ছি না, কিছু না, নিজে একটা আমার আম্মু কখনো একটা লিপস্টিকও কিনা নেই, একটা অলংকার দূরের কথা, একটা লিপস্টিকও কিনা নেই। হ্যাঁ, সিম্পল একটা শাড়ি, যাওয়া আসা, খাওয়া দাওয়া, এতটুকুই। কোনো সাজগোজ, এক্সট্রা গয়না কখনোই ছিল না। ইভেন একটা কানের টপও ছিল না আমার। কানের টপ, চুড়ি কখনো না, ছিলই না, আমি দেখি নাই কোনোদিন। কোথাও কেউ নেই নাটক, হুমায়ুন আহমেদের। তখন মনে হয় আমরা কি কোন ক্লাসে 6-7-এ পড়ি মনে হয়, এরকম একটা সময়। তো সেই লেভেলে মানে ওই সময় মনে হয় 6 মাস বা এরকম একটা সময় ধরে চলছিল। আমার জন্য টর্চারিং ছিল, বিকজ আমাদের বাসায় কোনো টিভি ছিল না। ওকে। হ্যাঁ, আমাদের বাসায় কোনো টিভি ছিল না। তো আমরা যেটা করতাম, তখন আমি স্কুল ভ্যানে যাই, স্কুল বাসে অনেক টাকা, তো স্কুল ভ্যানে যাচ্ছি তখন। তো আমার বাসায় টিভি ছিল না তখন। ক্লাসে গেলেই তো প্রথম 1-2টা পর্ব হওয়ার পরেই সবাই তো গল্প করা শুরু করতো, ওটা নিয়ে গল্প করতো যে আরে আজকে তো পাকের ভাই এটা করছে, মুনা ওইটা করছে, মানে সব ওইটা নিয়ে গল্প শুরু হয়ে গেল। এখন গল্পের টপিকস আর অন্যদিকে যায় না। ওই সময়টা এমন অবস্থা যে মেয়েদের আরো বেশি, আই ডোন্ট নো ছেলেদের কি অবস্থা ছিল, মেয়েদের সারাক্ষণ কোথাও কেউ নিয়ে গল্প, এটা চুলচেরা বিশ্লেষণ। তো ওই সময় আমি তো গল্প করতে পারি না। আর আমি ছোটবেলা থেকে হয়তো গল্প করতে পারি না বলতে হচ্ছে ওনার বাসায় টেলিভিশন নাই, তো ওই ব্যাপারগুলোতে আমি একটু নরম ছিলাম, যে স্পোর্টস, বাট আমি খুবই গল্প পাচ্ছিলাম। আমি যে কোনো কিছু নিয়ে গল্প করতাম এবং আমার রিপোর্ট কার্ডে সবসময় ভেরি ভেরি টকেটিভ লেখা থাকতো। সে গল্প করতে পারছে না, এখন সেই মানুষ আমি গল্প করতে পারতেছি না। তো আমি একটা বুদ্ধি করলাম, স্কুল ভ্যানে উঠার সাথে সাথে আমাকে সবার আগে নিত, তো আমি উঠে সাথে সাথে যে স্কুল ভ্যানে অন্য পিচিটা বাচ্চা থাকতো ওদের কাছ থেকে কাহিনীটা শুনে নিতাম, একদম পুঙ্খানুপুঙ্খ পুরো কাহিনী শুনে নিতাম। আজকে কি হয়েছে শুনে নি, আজকে কি হয়েছে। স্কুলে যে এমন ভাব করতাম যে আমি নিজে দেখছি ওটা। উনি হাসতে হাসতে বলতেছে এটা, বাট আপনি চাইল্ড সাইকোলজি জায়গা থেকে এটা চিন্তা করেন, এটা কেমন, এটা যদি একটু জাস্ট চোখ বন্ধ করে একটু সিনেমাটিক ভাবে একটু মনের মধ্যে পোর্ট্রে করা যায় তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা শিশুর মানসিকতাটা কেমন হয়। ইরানের একটা খুব দুর্দান্ত ছবি আছে, আপনি দেখেছেন কিনা, চিলড্রেন অফ হেভেন সম্ভবত ছবিটা, জুতার নিয়ে কাহিনী। ও আসলে জুতার জন্য ফাইট করে, কিন্তু ফার্স্ট হয়ে যাওয়াতে সে জুতাটা পায় না, জুতার চেয়ে ভালো পুরস্কার, মন খারাপ করে সে ফিরে। এত চমৎকার একটা ছবি। হ্যাঁ, তো আসলে ওই সময়টাতে আমাদের টেলিভিশন আমার বাসাও ছিল না, আমি আপনাকে রিলেট করতে পারছি অনেক কিছুতে। সো ওই সময়টাতে মনে হতো যে জীবনে আসলে কিছুর দরকার নেই, একটা টেলিভিশন সেট থাকলেই বাসায় ওকে আমরা সবচেয়ে বড় ধনী, সবচেয়ে সুখী মানুষ, আর কিছু লাগবে না। টিপু সুলতান, তারপরে হচ্ছে সিনবাদ, আলিফ লায়লা যে হতো তখন। আর আমরা শুক্র শনিবার খুব খুশি থাকতাম, এবং যাদের বাসায় টিভি থাকতো ওদের প্রতি, ওরা তো মানুষ নড়া মহামানব, ওদের প্রতি যে অ্যাটেনশনটা, ও মাই গড। সো আমরা শুক্র শনিবার খুব মজা করতাম, কারণ শুক্র শনিবার তো যে দাদুদের বাসায় যাওয়া হতো, ফুপুদের বাসায় যাওয়া হতো, চাচাদের বাসায় যাওয়া, তখন ওদের বাসায় তো টিভি আছে। তো ওদের বাসায় আমি ইচ্ছা মতো শুক্র শনিবার শুধু যেতাম টিভি দেখার জন্য। মানে আমার এখন নির্লজ্জভাবে বলতে হচ্ছে, কে জানি মানে বুঝে যায় যে আমার বাসায় টিভি নাই, সামহাও আমি হয়তো কাউকে বলে ফেলেছিলাম। তো বলার পরে তখন আমাকে সে বারবার প্রত্যেকটি মানে পিরিয়ড শেষ হলে এসে জিজ্ঞেস করতো যে এই তোমার বাসায় নাকি টিভি নাই। এবং কথাটা এমনভাবে বলতো আমার কাছে মনে হতো একটা ছুরি দিয়ে আমাকে। তো এইসব কারণে আমি খুব পিছায় যেতাম, মানে ওই যে পড়াশোনার বললাম না যে পড়াশোনা বেশি ভালো ছিলাম না।
অনেক টর্চার, কিন্তু একটা শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে এই জিনিসগুলো মারাত্মক ইম্প্যাক্ট তৈরি করে, মারাত্মক। তো মানে তখন মনে হতো যে আসলে মানে আমি আমি এক্সিস্ট না করলেই ভালো হতো, মানে এরকম একটা সময়ও গেছে। তো আম্মুকে বলতাম না, কারণ আম্মু মন খারাপ করবে। আর আমি সবচেয়ে বেশি যেটা কষ্ট পেতাম সেটা হলো আম্মু কানলে। হুম। আমি সব কিছু সহ্য করতে পারবো, বাট আম্মু কানবে এটা আমি সহ্য করতে পারবো না। তখন আমরা অনেক 100 জন না 150 জন একসাথে ক্যারাটে ক্লাসে ঢুকলাম, ঝরতে 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 20-50 জন এসে ঠেকলাম। দেখার পরে এখন সেন্সি বলতো, যে টিচার সেন্সি বলবে, তো সেন্সি বললো যে তুমি একটা কাজ তোমাদের সবাইকে এখন পরীক্ষা দিতে হবে ফর ইয়েলো বেল্ট, এবং এই জন্য তোমাদের ড্রেস দিতে হবে। তো এগেইন 500 টাকা লাগবে ড্রেস। তো আম্মুকে বললাম, আম্মু এবার ডিটারমাইন, না আমি তোমার ড্রেস দিবই দিব, তুমি ছেড়ো না, তুমি করতে থাকো, লাস্ট দিন পর্যন্ত তুমি অপেক্ষা করো, আমি যেভাবে হোক আমি 500 টাকা ব্যবস্থা করে এনে তোমাকে দিব। এবং আমার মনে আছে এখনও, লাস্ট যেদিন জমা দেওয়ার তারিখ ছিল এবং একটা টাইম ছিল যে এই টাইমের ভিতরে আসতে হবে। হ্যাঁ, তো আমার আম্মু আসলে 500 টাকা পারে নাই, হয়তো 200 বা 250 টাকা নিয়ে ওই সময় ওই জায়গায় ছিলেন। বাট আমি ওনার চোখের দিকে তাকায় বুঝতে পারতেছি যে Something ম্যানেজ হয় নাই, ম্যানেজ হয় নাই টাকা। এরা যে বাচ্চা ফেস করছে সে বুঝতে পারবে। তো ওই সময়ে মানে মানে এগুলা আসলে রিপিটেটিভ হচ্ছিল, কারণ আমি আই ওয়াজ মানে আমি বলবো যে খুব চঞ্চল বাচ্চাও ছিলাম না, আই ওয়াজ রেগুলার কিড। এমন ছিল না যে আমি খুব দুষ্টু ছিলাম ওর টিচাররা আমাকে পছন্দ করতো না, এরকম না, আমি খুব ভালো বাচ্চা ছিলাম। সো আই ওয়াজ মানে অলওয়েজ প্রেইং টু গড যে এরকম কেন হচ্ছে আমার সাথে। হ্যাঁ, আমি সরি। সেটা টেক ইউর টাইম প্লিজ। এবং মজার বিষয় কি জানেন, আমাদের মতো যারা এই নিম্ন মধ্যবিত্ত পরিবারে যারা বড় হয়, বা টিপিক্যাল ক্লাসে যারা বড় হয়, এসব বাচ্চারা সামহাও এরাই এই জিনিসটা যদি খুব রিলেট করতে পারে লাইফে, এটাই তাদের জন্য পরবর্তীতে একটা সময় ভয়ঙ্কর রকমভাবে অ্যাসেট হয়ে যায়। এই যে সংকীর্ণতাটা, এই যে নিজের কতটুকু এক্সপ্রেস করা যাবে, ফ্যামিলির লিমিটেশনটা বোঝাটা, ব্যক্তিত্ব বোঝাটা, সম্মানবোধ বোঝাটা, কতটুকুর জন্যে আমি বাবাকে চাপ দিতে পারি, মাকে চাপ দিতে পারি, এই সেন্সটা গ্রো করাটা, এইটা যে কত বড় একটা স্কুলিং। এই দারিদ্রতার কিছু কিছু প্রয়োজন আছে, ডেফিনেটলি আছে। তবে এটা ওই যে বললাম যে গড গিফটেড, সব বাচ্চার ক্ষেত্রে যেরকম হয় তা কিন্তু না। কিছু কিছু বাচ্চা খুব বেশি এক্সট্রোভার্ট টাইপের, তারা অ্যাকসেপ্ট করতে পারে না, তারা খুব ওই উনি যেভাবে রিসিভ করেছে সেরকমভাবে রিসিভ করে না, অনেক সময় তারা ডিরেইলড হয়ে যায়। জি, তারপর? তো এরপরে যেটা হলো যে আমার খুব খুব ইচ্ছা ছিল, যেহেতু গানে পারছিলাম না, আমি খুব চাইতাম ক্যারাটেতে যেতে, বাট পারি নাই। আমার ফ্রেন্ডরা ব্ল্যাক বেল্ট পর্যন্ত গেছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে, তো ও দেখাচ্ছে ব্ল্যাক বেল্ট পর্যন্ত গেছে। সো জেলাস অফ হার, সো জেলাস অফ হার। মাত্র 250 টাকার জন্য ওনার ব্ল্যাক বেল্ট পাওয়া হয় নাই। সো যাই হোক, এবং আমাদের যখন ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল তখন আম্মু এমনও হয়েছে যে কিছু অর্ডার নেওয়া শুরু করে, এবং তখন আফটার অফিস তখন আব্বু আম্মু মিলে ওই অর্ডারগুলা ইয়ে করতো। একবার এমন হয়েছে যে ঈদের আগের রাত পর্যন্ত আম্মুরা হলো একটা এতিমখানার বাচ্চাদের জন্য 100 না কয়শোটা পাঞ্জাবি সেলানোর কাজ পেল। তো ওই সেলাই তো আমরা হেল্প করতাম আর কি, সুতা কাটা, কোয়ালিটি ইন্সপেকশন যেটাকে বলে, এই জব করার পাশাপাশি এগুলো করতো। এগুলোও করতো। এবং একটা বুটিকের দোকানও দিয়েছিল, সেটা বেশি দিন ধরে রাখতে পারে নাই, ভালোই চলছিল। আম্মু ওয়াজ ভেরি ইনোভেটিভ, যেটা বলবো যে বাবা কি রোল প্লে করছিলেন এসব? আব্বু সাপোর্টিভ, কারণ আব্বু আসলে না খুব নরম মানুষ। বাবা মায়ের কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না, দেবার দে আর ইন লাভ। ইয়া, তো আপনার মার কোনো দিক থেকে কখনো কোনো কমপ্লেইন দেখেছিলেন ওনার প্রতি? না 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 না, দুইজন ভেরি ইন্টারেস্টিং স্টোরি। দুইজন ইজ লাইক এখনো দে আর লাইক মানে অন্যরকম। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমি স্যালুট জানাই আপনাদেরকে, কজ এই এই সময় তো চিন্তাই করা যায় না, মানে ওয়াইফ তো মোটামুটি হাজবেন্ডকে তাহলে একদম পুরো যে সোজা বানায় ফেলবে, রুটি দিয়ে বেলে সোজা একদম, তারপরে বানিয়ে আবার বাইরে শুকাইতেও দিবে। না মানে দেওয়ার আমি Your mother is a noble মানে man. ওনাদের ফ্রেন্ডশিপটা এরকম হয় কি, নিজের পর্যন্ত অনেকে স্যাক্রিফাইস করে কিন্তু সন্তানদেরকে এফোর্ড করতে পারছে না ছোটখাটো বিষয়গুলো নিয়ে, তখন হয় কি মানে ওই জিনিসটা থাকে না যে না তোমার আসলে এখানে কিছু ভূমিকা থাকা উচিত ছিল, ওই যে আউটব্রাস্ট হয়ে যায় সংসারের মধ্যে, দেখা গেল ওটাও হলো না, সংসারের কলহ তৈরি হলো, তখন কিন্তু আপনার সাইকোলজিক্যাল বিকাশটা আরো খারাপ হবে। ওই জিনিসটা আপনাকে ফেস করতে হয় না। না না না, ভেরি, আমাদের বাসার পরিবেশ খুবই মজাদার ছিল। আব্বু খুবই ভালো ইংলিশে,
তো আম্মু শুধু বলতো যে তুমি একটু বাসায় স্পোকেন ইংলিশটা করাও, অ্যাটলিস্ট মেয়েগুলো ভালো ইংলিশে কথা বলুক, মানে কারণ আব্বু ইজ ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো আম্মু বলতো যে তুমি অ্যাটলিস্ট ইংলিশে কথাটা শেখাও। আব্বুর না দূর এইসব করে টোরে ওদেরকে ঝামেলা করার দরকার নেই, এমনি শিখে যাবে। আর আম্মু হলো, আর আব্বু অঙ্ক ভালো ছিল, অঙ্ক নিয়ে প্লিজ করা প্লিজ করা। তো ক্লাস 7 পর্যন্ত আম্মু নিজে নোট করে দিত আমাকে। সকালবেলা আমি দেখতাম যে আমি চোখ বন্ধ থাকতে থাকতে উঠে দেখতাম যে সে আমার খাতা লিখতেছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতেছে। কি লিখতেছে জানেন? আজকে দিনে সকাল থেকে দুপুর 12টায় স্কুলে যাওয়ার আগে আমি কি করব, শূন্যস্থান পূরণ পুরাটা লিখে ড্যাশ দিয়ে, বুঝছেন? তো নিজের তো কাজ আছেই, সেটা বাদ দিয়ে সে আমার সকাল 6টার সময় উঠে আমার মনে করেন 10 পাতা দিয়ে গেল যে এটা তোমার আজকে তুমি পড়বা, পড়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তুমি করবা। এবং আমি খুবই ওবিডিয়েন্ট ছিলাম, আমি একদম মিথ্যা কথা বলতাম না, এটা সত্যি কথা। মানে আমি অনেকে মনে করবে যে আমি হয়তো একটা অনুষ্ঠানে এসে বলছি দেখে, মানে আমি ওই সময় এতই মানে নাদান বাচ্চা ছিলাম। আমি কোনো আম্মু বলছে যে পড়া শেষ করবা, শেষ করার পরে 5 মিনিট আবার পড়বা, তারপরে এটাকে বইটা বন্ধ করে এখানে রাখবা, রাখার পরে এই লেখাটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তুমি করবা। ও মানে সারাদিন যেহেতু বলতে পারবে না, ফুল ইনস্ট্রাকশনটা এখানে পুরোটা ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, কারণ বাসায় তো আর ফোন নাই যে বলতে পারবে। তো আমি যেটা করতাম, যে এটা করতাম, আমার বোনও ততদিনে স্কুলে যায়, তো ভিকারুননিসার সাথেই যাচ্ছে, তো ওরটাও দিয়ে যেত, তো ওরটাও আমি দেখভাল করতাম, আমারটাও আমি করতাম। আর ছোট বোন তখন মাত্র খাওয়া শিখছে, যে সময়কার কথা বলছি, ক্লাস 5-6 এরকম সময় খাওয়া শিখছে তখন। তো ওকে ডাইনিং টেবিলে ভাতের বাটি এরকম দিয়ে দিতাম, ও ডাইনিং টেবিলে বসাই দিতাম, ও ঘুরে 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 ডাইনিং টেবিলে খাইতো। হ্যাঁ, আমরা এদিকে হোমওয়ার্ক করতাম। 12টা পর্যন্ত আমাদের এই কাজ চলতো, কারণ ওর সাথে খেললে তো আমার পড়াশোনা আবার মিস হয়ে যাবে। তো এটা করতাম। করার পরে যখন স্কুলে যাওয়ার সময় হতো, আমাদের স্কুল ভ্যানে বা বাসে যেতাম মনে নাই, তখন পাশের বিল্ডিংয়ে ওকে সম্পূর্ণ দুধ টুধ প্যাক করে আমরা নিয়ে, পাশে তো ফ্রিজও ছিল না, সো প্যাক ট্যাক করে আমরা 3 জনের, আমি প্যাক করে নিয়ে, পাশের বিল্ডিংয়ের একটা আন্টি ছিল, ওই আপুও আমাদের সাথে একসাথে যেত স্কুলে, তো ওই আপুরও একটা ছোট ভাই না বোন ছিল আর কি, তো ওই বাসায় ওকে রাখতাম, ওর খাওয়া সহ রেখে আমরা 2 জন নেমে স্কুলে যেতাম। এবং সন্ধ্যার পরে আম্মু যখন 4টা-5টার দিকে আম্মু বাসা থেকে এসে ওই বাসায় যেত, ওকে নিয়ে আসতো, তারপর আম্মু ওয়েট করতো, আমরা সন্ধ্যার সময় বাসায় ফিরতাম। তো এই ছিল আমাদের রেগুলার রুটিন। তো যেটা হলো যে অঙ্কে আমি বিজ্ঞানে দুইটাতেই আমি 85, 80 বা 89 এরকম কিছু একটা পেয়েছিলাম ওই সময়। তো সায়েন্স পেলাম খুব কনফিডেন্টলি, এবং সায়েন্সও আমাদের অনেক ভালো লোকেশন ছিল, যে যারা ভালো তাদেরকে একটা সেকশনে রাখা হবে, যারা মডারেট তাদেরকে একটা সেকশনে, এরকম ছিল। তো আমি খুব ভালো সেকশনেই পেলাম। আমাদের সময় যে সিলেবাস চেঞ্জ হয়ে গেল, ওকে, হ্যাঁ, প্রত্যেকটা ইয়ারে উঠতাম নতুন বই, মানে আমরা চ্যালেঞ্জিং একটা ব্যাচ আর কি। তো সিলেবাস চেঞ্জ হয়ে গেল, তখন ক্লাস 9 এর হাফ ইয়ারলি পরীক্ষায় কোনো বই নাই, বই ছাড়া অঙ্ক করো, পরীক্ষা দাও। তো দেখা গেল আমরা ক্লাসে 3 জন না 4 জন পাস করছিলাম, ওটার মধ্যে আমি একজন ছিলাম। দ্যাটস গুড। তো এরপর তখন আপনি ভিকারুননিসাতেই, হ্যাঁ। ক্লাস 9 এ আমার যিনি অঙ্ক টিচার ছিলেন, চিত্তরঞ্জন স্যার, ওনার কথা আমি বলবো অবশ্যই, কারণ উনি আমার আম্মুকে ডেকে এনে বলছেন যে আপনার কোনো টাকা তো লাগবে না, আপনি মেয়েকে আমার বাসায় দিয়ে যান, একদিন সপ্তাহে 2-3 দিন দিয়ে যান, যখন পারেন কষ্ট করে রিক্সা ভাড়া দিয়ে আমার বাসায় দিয়ে যান, আমি ওকে কিছুদিন অঙ্ক করাই, ও অঙ্কে খুব ভালো, ও ভালো করবে। এবং ওই স্যার এমন ছিল যে 9-10-এ মানে উনি খুব ভালো ছিলেন টিচার। তো আব্বু আম্মু সরাসরি বললেন যে আসলে আমাদের, কারণ ওই সময় আসলে ফিজ অনেক বেশি ছিল, টিচারদের ফিজ অনেক বেশি ছিল, তো বললো যে আমাদের তো এরকম ইয়ে নাই, তো তখন বললো সমস্যা নাই, আপনি দিয়ে যান। তো আমি কিছুদিন স্যারের কাছে অঙ্ক করি, তখনও স্যার প্রাইভেট পড়ানো শুরু করেন নাই, তখনকার সময় প্রাইভেট পড়ানো হতো না অত বেশি তখন। তো স্যার আমাকে গেলেন, আমার পিছিয়ে পিছিয়ে আরও অনেকে গেল, আমি যাচ্ছি দেখে গেল, পরে স্যার ব্যাচ শুরু করে দিলেন, আমি আর কন্টিনিউ করিনি। আমি আর স্যারকে মানে খুব আনইজি লাগতো যে টাকা না দিয়ে। হ্যাঁ, তো এরপরে আমি আমার লাইফে ফাইনালি আমি লাস্ট ভিকারুননিসা স্কুলের লাস্ট পরীক্ষাটাতে আমার যেটা স্বপ্ন ছিল সেটা সফল হলো, সেটা হলো আমি মেরিট লিস্টে আসলাম লাস্ট পরীক্ষাটাতে, সেটা হলো এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা। সেখানে আই ওয়াজ সেকেন্ড। আই ওয়াজ সো সারপ্রাইজ যে আমার নাম ডেকে যাচ্ছে, আমি যাচ্ছি না।
আমাদের সময় এটা একটা বিশাল প্রেস্টিজ ছিল, কারণ আমাদের একটা বড় মাঠ আছে, ওখানে একটা বট গাছ আছে, ওখানে হামিদ আলী মিস নিজে দাঁড়ায় থেকে, কারণ উনি তো সবসময় আসতেন না, ওই রেজাল্টগুলোর সময় উনি আসতেন এবং তখন দাঁড়ায় শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেক ক্লাসে যারা হয়েছে ওই নামটা বলতেন, অ্যানাউন্স করতেন। এবং আমার খুব ড্রিম ছিল যে কোনোদিন যদি ওনার মুখে আমার নামটা শুনতাম। এবং উনি ডেকে যাচ্ছেন, আমি যাচ্ছি না। এবং ওই দিন আমার আব্বু আম্মু প্রেজেন্ট ছিল। কেন গেলেন না? আমি যাচ্ছি না কারণ আমি জানি না আমার নাম বলবে না, আমি যে সেকেন্ড হবে এটা তো আমি জানি না। এবং এসএসসিতে আমি স্ট্যান্ড করি নাই, অবভিয়াসলি স্ট্যান্ড করি নাই, বাট আমি অঙ্কে 99 পেয়েছিলাম। ওকে। এবং সায়েন্সের আমার যতটুকু মনে আছে, ফিজিক্সে তখন 95 বা এরকম ছিল হাইয়েস্ট, এবং আমি আই ওয়াজ দ্য হাইয়েস্ট নাম্বার, মানে আমি স্টার মার্কস পেয়েছেন ডেফিনেটলি 95 বা 96 এরকম পেয়েছিলাম। তো আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছুতে 95 এরকম মার্কস ছিল। ম্যাথে 99 ছিল, হায়ার ম্যাথে 98 ছিল, আমার এটা এখনো মনে আছে। সো আই ওয়াজ দ্যাট গুড ইন সায়েন্স। কত ছিল আপনার এসএসসি মার্কস? আমার ছিল 864। স্ট্যান্ড হলো না তারপরও? না, আমাদের সময় মনে হয় 94 বা কোনো কিছু স্ট্যান্ড ছিল, মানে 10-20 নাম্বার ডিফারেন্স ছিল আর কি। তো এরপরে আমি তো অটোমেটিক্যালি বিকারুননিসা নূন কলেজেই পড়লাম, এবং কলেজে আমার কাজ ছিল শুধু গল্পের বই পড়া। কারণ আমরা বইমেলা যখন যেতাম ছোটবেলায়, তো আম্মু অনেক বই কিনে দিত। ওই সময় আমি পরে শুনছি যে আম্মু ধার করে টাকা নিয়ে যেত যে বই কিনে দেবে। আমার এখনো মনে আছে যে আমার এতটুকু পর্যন্ত বই আমি এভাবে হাঁটতেছি। আমি এত বই, মানে খাওয়ার মতো করে আর কি বই পড়তাম। তো কলেজে থাকতে আমাদের খুব মজার একটা ফ্রেন্ড হলো, 4-5 জনের একটা গ্রুপ হলো। ওখানে হলিক্রসেরও 2 জন ছিল, বিকারুননিসারও ছিল, আমরা ভালো খারাপ মিলা একটা ফ্রেন্ডশিপ হলো ওখানে। এবং ওখানে যাওয়ার পরে আমি যেটা করলাম যে আমরা গ্রাসে বই পড়তাম, এবং আমাদের সিটগুলো এরকম ছিল যে সামনে এরকম থাকে, ওইখানে আরেকজনের ব্যাগ দেওয়া থাকে, এরপরে একটা সিট, আবার আমার ব্যাগটা পিছিয়ে দেওয়া থাকে। তো ওই যে আরেকজনের যে ব্যাগ আছে না, ব্যাগের উপরে বইটা এভাবে থাকতো। আমরা সারা ক্লাস ধরে বসে পড়তেছি, একটা বই ওই 5 জন একই রোতে বসাতো, ওই বইটা আবার 2 জন মিলে শেয়ার করতেছি পড়ে। গল্পের বই 2 জন মিলে ওই বইটা শেয়ার করতেছি, পড়তে এটা শেষ হয়ে গেলে পাশের 2 জন পাবে, এভাবে আমরা ইয়ে করতাম। তো আমরা এত মোটা যে সমরেশের বইগুলা, কালবেলা, তারপরে কালপুরুষ, তারপরে প্রথম আলো, সো এই বইগুলা পড়তাম। এবং কলেজে খুব বেশি ভালো রেজাল্ট করতাম না, কিন্তু কলেজের সময়টা আমাকে আসলে অনেক বেশি কনফিডেন্স বিল্ড আপের সময় ছিল আমার জন্য। কারণ 96-এ আমাদের প্রথম বিকারুননিসায় সায়েন্স ক্লাব শুরু হয়, এবং তখন আমার মনে হয় না কোনো স্কুলে সায়েন্স ক্লাব বলে কোনো কিছু ছিল। বিকারুননিসা কলেজের ব্যাপারটা এরকম ছিল যে কিছু না কিছুতে আপনি ইনভলভ হইতে বাধ্য। আপনি শুধু পড়াশোনা করবেন আর বসে থাকবেন, এটা হবে না। এবং কলেজে ওঠার পর আমি সবচেয়ে প্রথম যেটা ভয় পেলাম সেটা হলো যে কলেজে সবাই কোচিংয়ে পড়তো। তো তখন আমি ভয় পেলাম যে কোচিংয়ের টাকাটা কোথা থেকে আসবে। তখন তো কোচিংয়ের টাকা আরও বেশি, 1200 টাকা 1300 টাকা এরকম একটা না, কোথা থেকে আসবে। তো আমার আম্মু প্রথমে আমরা গেলাম ফিজিক্সের টিচারের কাছে, তো রোকে আপার সাথে এখনও আমি যোগাযোগে আছি। তো আপা আমাকে বললেন যে তুমি তো ভালোই ছাত্রী, তুমি তো হায়েস্ট নাম্বার পাইছো। আমি জানতাম না হায়েস্ট নাম্বার পাইছে। আপাই আমাকে প্রথমে বললো যে তুমি 95 পাইছো না 96 কিছু না, তুমি তো বোর্ডে হায়েস্ট, এর চেয়ে বেশি কেউ পায় নাই, মানে ওনারা তো সব জানে আর কি। ভাবলাম হ্যাঁ তাই নাকি, বলে হ্যাঁ তুমি আমার এখানে আসো। তো আম্মু বললো যে এরকম আমরা কীরকম ফিস দিতে হবে। তো আপা বললো, তখন আম্মু বললো যে আচ্ছা আপা আমাদের তো একটু সমস্যা আছে, আমি তো এরকম একটু ফিনান্সিয়ালি প্রবলেম আছে, কি করব। তখন আপা বললো যে আরে এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, তো আপনি পাঠান মেয়েকে। তখন এরকম অবস্থা যে আপার বাসায় একসাথে আমরা 25-30 জন একসাথে পড়ি কলেজের। হ্যাঁ, এরপরে আপা যেটা করলো, আপা বললো কি দাঁড়া তোর তো অন্য টিচারও লাগবে। তো ফোন করে কেমিস্ট্রিতে সুফিয়া আপা, হ্যাঁ অঙ্কে আম্বি আপা ছিল, আম্বি আপা সবাইকে ফোন করে বলে দিল যে আমি একটা মেয়ে পাঠাচ্ছি, ওরে কিন্তু তোমার বাসায় তুমি নিবা, পড়াবা। কারণ ওই সময় আসলে কলেজের টাইমটা এত কম ছিল, আপাদেরও কিছু করার ছিল না, একটু মানে কলেজ টাইমটা তো খুব কম থাকে, 8 মাস না 9 মাস সময় আমরা পেতাম ক্লাসে। এর মাঝখানে আমরা কেউ কালচারাল, কেউ সায়েন্স ক্লাব, হাবি জাবি, সো আমরা পড়াশোনার সময়টা ওই আপার বাসাতে। বেইলি রোডের পুরো এলাকা তখন আমার জগৎ। সকালবেলা টিফিন ক্যারিয়ার নিয়ে বাইর হই, 7টার সময় ক্লাস থাকে, ক্লাস শেষ করে এরপরে এই গলি ওই গলি
ওই গলি সব টিচার ওখানেই থাকবে। সব টিচারদের বাসা, লাস্টে সন্ধ্যার সময় বাসায় আসো। সো এই ছিল আমার জগৎ। আর সায়েন্স ল্যাব তো ছিলই। আম্বিয়াপার কাছে পাঠালো অঙ্কে। আম্বিয়াপার কথা বলতেই হবে, অসাধারণ একজন মহিলা। তো আম্বিয়াপার বাসায় এত মানুষ পড়তো, আপার বাসাটা ছোট ছিল, তো আপার বাসায় যেদিন গেছি এরকম সামনে অনেক জুতা এসে, তো আমি দেখে না ভয় পেয়ে গেছি। আর আমার আম্বিয়াপার বাসায় পড়ার খুব ইচ্ছা, কারণ আমি যেহেতু অঙ্কে খুব ভালো, আমার ইচ্ছা ছিল যে আপা ওয়াজ দ্য বেস্ট টিচার অঙ্কে, যে আপার কাছে আমি পড়বই পড়বো, এরকম একটা টার্গেট নিয়ে গেলাম। যাওয়ার পরে আপা বলতেছে তুই দেখ তুই এখানে কোথায় দাঁড়াবি, তুই দেখ। আমার চোখ বেয়ে পানি পড়তেছে। আপা বলতেছে তুই চিন্তা করিস না, তুই এক কাজ কর, আমি আরেকজনকে বলে দিচ্ছি, নাসরিন ও খুব ভালো পড়ায়, খুব ঠান্ডা টাইপের মেয়ে, ও জুনিয়র কিন্তু ও খুব ভালো পড়ায়, ওর কাছে যা, ওর কাছে পড়। আমি ওকে বলে দিচ্ছি তোর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুই ওর কাছে যা, আর মাঝে মাঝে তুই যদি না পারিস তাহলে তো আমার কাছে আসিস। এই যে টিচারগুলো যারা মোটামুটি আপনাকে পড়াচ্ছেন বা সাপোর্ট দিচ্ছেন, এটা সবাই আপনার ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে মোটামুটি অবগত সবাই। ছিলেন এন্ড আপনাকে ফুললি ফ্রি সাপোর্ট দিয়েছে? ফ্রি। নাথিং ইজ ফ্রি। কেন ফ্রি না? এই যে আজকের এই অনুষ্ঠানটা কেউ না কেউ এনারা দেখবেন। সো দেখেন, অ্যাকচুয়ালি ইনভেস্ট শব্দটা অনেকেই অন্যভাবে নেবেন, বাট আমি আসলে বলছি আপনাদেরকে যে এই যে স্টুডেন্টটা যাকে ওনারা এই সাপোর্টটা দিয়েছেন, এই স্টুডেন্টটা সোসাইটিতে এমন একটা জায়গাতে গিয়েছে যে তাকে অন্তত শত শত মানুষ ফলো করবে আজকের এই অনুষ্ঠানটা শুনে, এবং তিনি তাদেরকে ভোলেননি, তিনি তাদেরকে এরকম পাবলিক প্ল্যাটফর্মে এসে তাদের কথা বলছেন। সো পৃথিবীতে কোনো কিছুই আসলে ফেলনা নয়। হ্যাঁ, কি অসাধারণ। তারপর তো আমি গেলাম নাসরিন আপার বাসায়। নাসরিন আপা আমাকে বললেন যে নাজলি, আমি শুনছি তুমি ভালো গান গাও। মানে কিছুদিন যাওয়ার পরে আমি তো এমনি ক্লাসে গান গাই, আমার তো আমি যেখানে যাবো আপনি কি এখনো গান করেন? আমি এখন গান করি না, এখন ওই কোকোমেলন ছাড়া। এই কোকোমেলন বুঝবে না অনেকে, যাদের বাসায় বাচ্চা আছে তারা কোকোমেলন ছাড়া এখন আর কিছু গানে আসবে না। সো এখন যেটা হলো যে বেবি শার্ক টুট 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 যাই কিছু গায়, বেবি শার্কের কথা মনে পড়ে। তো আমি তখন যেটা করলাম যে আপার বাসায় মাঝে মাঝে গিয়ে গুনগুন গান করছি। তারপরে তুমি তো ভালো গান গাইতে পারো, আপার খুব গান শুনতে চাইতো। আমাকে বলতো কি, তোমার আমাকে কিছু দিতে হবে না, তুমি আমাকে একদিন এসে গান গাই শোনাবা। তো আপার ছিল এটা, মানে আপার সম্মানই। অনেক কর্ডিয়াল মনে হয়, আমার টিচার হিসেবে অনেক ভালো টিচার। অসাধারণ অসাধারণ। আমি যদি ওনাদের পা ধরে বসে থাকি এটাও কম হবে আর কি, যেটা করছেন আমার জন্য। তো এরপরে যেটা হলো যে আমার আম্মা কোনোদিন কলেজে যেতে হয় নাই ফিজের জন্য, কারণ আমাদের লাকিলি আমার ক্লাস টিচার ছিলেন আম্বিয়াপা। ও, সো শি ম্যানেজড। তো আম্বিয়াপা যেটা করতেন, আমরা কিন্তু কোনোদিন জানতাম না যে স্কুলে ওই যে ফ্রিতে যে পড়ে, কিছু স্টুডেন্ট ফ্রিতে পড়ে, এটা আমরা স্কুলে থাকতে কোনোদিন জানতাম না। আচ্ছা আচ্ছা। তো আমাদের স্কুলের সিস্টেম ছিল ওটা, কিন্তু আমরা কোনোদিনও শুনি নাই। ইভেন এমনও হয়েছে যে স্কুলের বেতন 6 মাসের জমে গেছে দেখে মানে ক্লাসে দাঁড় করে রাখছে, এরকম হয়েছে আমার সাথে অনেকবার। আপনার সাথে হয়েছে? স্কুলে সবার সামনে দাঁড়ায় থাকো, কারণ বেতন দেয় নেই 6 মাস। এটা তো স্কুলের বাচ্চার প্রবলেম না, এটা তো বাবা মায়ের প্রবলেম। ওই সময় বুঝছেন, আসলে ওই সময় সেন্সিটিভিটি গুলা আমার মনে হয় একটু ওই ব্যাপারগুলো হয়তো চিন্তা। আমি আজকে অনুষ্ঠানের সুযোগ পেলাম বলে আমি একটু বলতে চাই, ইন্টারাপ্ট করতে চাই এখানে। অনেক টিচাররা এটা দেখবেন, এই সিস্টেমটা থেকে বের হয়ে আসা যায় কিনা। মানে এটা শুধুমাত্র বিভিন্ন স্কুলে হয় আমি জানি, আমি নিজের জীবনে কখনো ফেস করিনি, বাট এটা আমাদের অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে একটা বিনীত রিকোয়েস্ট করতে চাই, বিকজ এটা স্টুডেন্টের সমস্যা না, আপনারা জানেন, বাবা মাকে কল করেন, কারণ এটা কিন্তু আপনি ওই সময়টাতে কি ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা ফেস করছেন, ভয়ঙ্কর ট্রমা, সবাই দেখতেছে, হাসাহাসি করতেছে। সো প্লিজ ডু নট ডু দিস। বাচ্চাদের সাইকোলজিটা বোঝাটা খুব জরুরি, এবং আমার মনে হয় শিক্ষক যারা, তাদের এই জিনিসটা বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। তো কিন্তু পরে আমি যখন আমার আব্বু আম্মু এরপরে দেখলো যে জমে গেল অনেক, তো সর্বসাকুল্যে হয়তো 1500 বা 1800 টাকা জমে গেছিলো। এখন মনে করলে হাসি লাগে যে এই টাকার জন্য আমি এরকম করে দাঁড়াচ্ছিলাম। তো পরে হামিদ আলী আপার অ্যাপয়েন্টমেন্ট নিল, গেল, মাটির মানুষ। উনি বলল যে আপনি এই টাকার জন্য চিন্তা করতেছেন কেন, কেন চিন্তা করতেছেন? ফিগারুন্নেসার ওনার নাম কিন্তু সমর্থ, মানে ফিগারুন্নেসা যারা চেনে তারা হামিদ আলীকে মানে উনি বলতেছে যে আপনি কেন চিন্তা করতেছেন এগুলো নিয়ে, আমি তো বুঝতেছি না, বাচ্চা পড়াশোনা কি করতেছে এগুলো বলেন আমাকে। সাচ আ টিচার। হ্যাঁ, সো এরপরে উনি কিন্তু মওকুফ করে দিছিলেন ওই 6 মাসের। তো কলেজে যেটা হয়েছে, আম্বিয়াপা আমাকে একদিন ডাক দিছে টিচার রুমে, এই তুই আসিস তো, মানে আমি তো সবার টিচারদের লেজে থাকা ছিল আমার কাজ আর কি, বলে এই তুই এটা কর, মানে আমি এরকম ছিলাম। তো অনেকে চামচাও ডাকতো আর কি, টিচারদের চামচা টাইপের। তো বলতো যে এই তুই আয় আমার সাথে টিচার রুমে দেখা করে যা। গেছি, একটা কাগজ ধরাই দিছে, এইটা সাইন কর। এটা কি?
বাস তুই সাইন কর, তোর আমার কোনো কিছু জিজ্ঞেস করার দরকার আছে, তুই সাইন কর। আসলে ওটা হলো ফ্রি অফ কস্ট পড়ার যে অ্যাপ্লিকেশনটা। এবং উনি ক্লাসে কোনোদিন কেউ জানতো না আমি ফ্রি অফ কস্ট ফিকারনেসা কলেজে পড়ছি, কেউ জানতো না। ইভেন আজকে হয়তো জানবে সবাই, কেউ জানতো না। এবং আপা আমার যে প্রত্যেক সেমিস্টারে যে উনি সাইন নিতেন, মানে উনি এভাবেই নিতেন। হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেছে, করিডোরে দেখা হয়ে গেছে, এই এদিকে তোর একটা সাইন বাকি আছে। মানে এত ইজি করে দিলেন ব্যাপারটা না। এরপর লাস্টে কলেজ থেকে যখন বের হয়ে যাচ্ছি, তখন যেদিন আমাদের ফাইনাল র্যাগ ডে যেটাকে বলে, আজকে ক্লাস শেষ, মানে আমি এখনো কাঁদবো, আমি জানি এটা কাঁদবো, সরি। টেক ইউর টাইম, হোয়াট আ স্টোরি। আমরা আপাকে ধরে যে কি কাঁদলাম, হামিদা আপা, না, হামিদা আম্বি আম্বি আপা, আপা, কি যে কাঁদলাম। এক একজন এক এক কারণে কাঁদছে, আমার কান্নাটা অন্যরকম ছিল। আপা জানতো, একটা মানুষও জানতো না এটা, আপা জানতো। বেঁচে আছেন উনি? হ্যাঁ, বেঁচে আছে। আল্লাহ ওনাকে অনেক অনেক হায়াত দিক, নিশ্চয়ই, আমরাও দোয়া করি সুস্থ থাকেন। সুফিয়া আপা নাই, সুফিয়া আপা মারা গেছেন। সুফিয়া আপার কথা বলতে হয়, উনি আমাকে বলে কি যে, এই তোর মা নাকি ভালো পিঠা বানায়, তুই তো আমাকে পিঠা বানায় খাওয়া। তাল কিনে দিছে আমাকে, বুঝছেন, তাল সাথে চিনি কিনে। আম্মা বলি কি তুমি এগুলি কিনে আসছো? সুফিয়া আপা তালের পিঠা খেতে চাইছে। তো এই যে আন্তরিকতাগুলো না, আমি পড়াশোনা আমার কিছুই মনে নাই। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কলেজে তুমি কোন সাবজেক্টে কি নাম্বার পাইছো, বাট মনুষ্যত্বটা বলেন, আন্তরিকতা বলেন, মানুষ হিসেবে যে কনফিডেন্সটা, আমাকে কখনো ক্লাসে দাঁড়ায় থাকতে হয় না এই যে আমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, কেউ বুঝতে পারে নাই। আই ওয়াজ দ্য চ্যাম্পিয়ন। বিউটিফুল স্টোরি। আরেকটা ব্যাপার হলো যে আমার টিচাররা আমাকে প্রত্যেকটা কাজে ইনভলভ করছেন, প্রত্যেকটা কাজে। আমি সায়েন্স ল্যাবে মানে পারলে ঝাড়ু দিই, মানে এরকম বসে থাকতাম। মানে আমাকে সায়েন্স ল্যাবের বাইরে দেখলে টিচাররা বলতে, তুই এখানে কি করিস? I was not first, second, third girl in college. I was not head girl even. But I was something on my own ওই সময়ে, যেখানে ফিনান্সিয়াল কারণে আমাকে কখনো নিচু হইতে হয় নাই। এবং নাসরিন আপা আমাকে একদিন বললো কি, বুদ্ধি করে দেখো, সবাই যে অন্য মানে প্রত্যেক কোচিংয়ে তো একজন করে থাকে, ক্যাপ্টেন টাইপের থাকে। তো আমাকে বললো, অন্য কেউ যদি তোমার কাছে টাকা খুঁজে, তুমি তো টাকা দিচ্ছ না, এটা জেনে যাবে, তো তুমি এক কাজ করো, তুমি দায়িত্বটা নিয়ে নাও। তো আমি ওনার বাসায় কোচিং করতে ওদের টাকা তুলতো, বাট আই ওয়াজ নট পেইং অ্যাকচুয়ালি। সো জিনিসটা যাতে সহজ হয়। সো ওই সময়টা আমাকে আসলে, ওই যে 8টা মাস আমি থাকলাম কলেজে, কলেজের পরিবেশ, আমার টিচার, ওই সময়টাই আসলে মানে আমি পরের যতটুকুই যা কিছু হই বা যাই হই, ওই সময়টা আমার কাছে সবসময় হায়েস্ট একটা জায়গা। ফেয়ারওয়েল হলো, তারপর এরপরে আমি বুয়েটের ভর্তি পরীক্ষা দিব না কোথায় দিব এটা নিয়ে, আর আমাদের সময় আমাদের জেনারেশনের মনে হয় এটা একটা ছিল যে সবাই ফ্যামিলি মিলে ডিসিশন নিত যে কি হবে, ডাক্তার হবে না। আর যেহেতু আমি রেজাল্ট ভালো ছিল আমার, আমি 816 পেলাম ইন্টারে। এসএসসিতে কত ছিল জানেন? এসএসসিতে 864। হ্যাঁ, তো 816 পেয়ে তো কাঁদতে শেষ, কারণ রেজাল্ট খুব খারাপ, 850 কম মানে রেজাল্ট খারাপ। তো ওই সময় তো মনে হচ্ছিল যে মানে আমি কোথায় লুকাবো, এত খারাপ রেজাল্ট করছি, মানে এরকম একটা অবস্থা। তো পরে আমার আম্মু বললো যে, দেখো তুমি যদি ভর্তি পরীক্ষায় ভালো একটা জায়গায় চান্স পাও, তাহলে এই রেজাল্ট কেউ জিজ্ঞেস করবে না কোনোদিন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের ব্যাচ অথবা আমাদের পরে একটা ব্যাচ, এই যে মার্কিং ব্যাপারটা, এটা আমাদের ব্যাচ পর্যন্তই ছিল, স্টার পাওয়া, স্ট্যান্ড করা, তারপর থেকে গ্রেডিং চলে আসে। তো 2টা কোচিংয়ে ভর্তি হওয়ার পরে আমি সব ভর্তি পরীক্ষায় 100তে একেবারে 90, 80 ছক্কা মারছি আর কি, একদম মেডিকেলের ভর্তি কোচিংয়ে। আর যখনই আমার রিটেন পরীক্ষা শেষ হয় ইন্টারের, পরদিন থেকে আমি টিউশনি করা শুরু করি। আচ্ছা। কারণ আমি তো ওই যেটা বললাম, ছোটবেলা থেকে আমি চাচ্ছিলাম যে আমার আব্বু আমাকে একটু সাপোর্ট দিবে, তো অনেক টিউশনি করতাম আমি। এবং আমি ইচ্ছা করে, বুয়েটের কোচিংয়ের টাইমটা ছিল হলো বিকালে, আমি ইচ্ছা করে ওই টাইমটা দিতাম
যাতে ওই কোচিংয়ে না যেতে হয়। ওকে। কারণ আই ওয়াজ নট হ্যাপি যে বুয়েটে। তো যেদিন ভর্তি কোচিং পরীক্ষা অ্যাডমিশনের জন্য যাওয়া হয়েছে, আমি আর আম্মু গেছি। তখন ম্যানেজার বললো যে আপা এরকম 2টা ডিভিশন আছে, একটা হলো যে ইঞ্জিনিয়ারিং আর একটা হলো আর্কিটেকচার। তো 5,000 টাকা দিলে আপনি ইঞ্জিনিয়ারিং সব পাবেন, আর 1,000 টাকা যদি অ্যাড করেন তাহলে আপনি আর্কিটেকচারও একটা ক্লাস হয় শুক্রবারে, ওই ক্লাসটাও সে করতে পারবে কোচিংয়ে। তো আর্কিটেকচার শব্দটা এর আগে ফিরি ক্লাস 8-এর হবি ক্লাস হতো আমাদের। তো একদিন আমাদের টিচার জিজ্ঞেস করলেন যে কে কি হতে চাও। প্রথম আমাদের জিজ্ঞেস করলো যে কে কি হতে চাও। হ্যাঁ, তো হতে চাও যেহেতু সবাই পটাপট যারা 1st to 10th তারা তো ক্লাসের মানে এলিট গ্রুপ, তো তারা বলা শুরু করলো আমি এটা আমি ওটা। তো আমাদের ক্লাসের সেকেন্ড গার্ল ছিল সুমি নামে একজন। তো সুমি দেখলে এখন হাসবে। তো ও যেটা হচ্ছে, ও প্রথম বলছে যে আমি আর্কিটেক্ট হতে চাই। তো আমরা সবাই ওয়াও, আর্কিটেক্ট হতে চায়, আচ্ছা ওরা তো ভালো স্টুডেন্ট। আর্কিটেকচার কি কিন্তু জানি না, আমি বুঝছি যে এগুলো হলো ভালো স্টুডেন্টদের সাবজেক্ট, সেগুলো আমার চাওয়া যাবে না, এগুলো তো আমার চাওয়া যাবে না। আর্কিটেকচারে ও সুমি পড়তে পারে, ওটা ঠিক আছে। পরে আমি কাট্টু এই অ্যাডমিশন পরীক্ষার ইয়েতে বললো যে 1,000 টাকা দিলে অ্যাডমিশন আর্কিটেকচার ভর্তি কোচিং করা যাবে। তো আমি বললাম এটাতে কি করায়, সেটাতে একটু আঁকাআঁকি হয় শেষে। তো আমি আবার আমাদের ক্লাস 8 পর্যন্ত ড্রয়িং সাবজেক্ট ছিল, সেলাই ছিল, আমি আবার এগুলোতে খুব ভালো ছিলাম, টিচাররা পছন্দ করতো আমাকে। তো ঠিক আছে, আমি তো ড্রয়িং ভালোই পারি, তো আর্কিটেকচারটা আম্মুর দিকে তাকাচ্ছি 1,000 টাকা কি আসে না। তো আম্মু আস্তে আস্তে করে বলতেছে আসে। তো আম্মু পরে বলতেছে আমি তো মানে কি করব, আমি পারলে 5,000 টাকাটা বাদ দিই, ওই 1,000 টাকাটা শুধু নেই, বাট ওইটা তো কম্পালসরি, ওটা দিতেই হবে, আদারওয়াইজ তো আর্কিটেকচার। তো পরে আম্মু বললো যে না তুমি নাও, এটা করো। তো আমি যেটা করতাম, ওই ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসের সময় টিউশনি করতাম, একদিনও যাইনি। আর আর্কিটেকচারের শুক্রবারের ক্লাসটা করতাম, কারণ ওই ক্লাসে আরো মজা ছিল কি, ভিকারুননিসা সব মেয়ে আসতো, ওখানে সব দেখা হইতো। বিকজ ইঞ্জিনিয়ারিং ছিল এতই ছেলে, আমাকে একটা সেকশনে দিল যেই সেকশনে সব ছেলে, আমি একলা মেয়ে। আমি এরকম সোজা করে যাইতাম, যে ফার্স্ট বেঞ্চে বসতাম, বোর্ড দেখতাম, ক্লাস করতাম, আবার একটু সোজা হয়ে বের হয়ে আসতাম। কারণ আমরা তো ওই যে কোয়েট ছিল না মেয়েদের স্কুল, আর আমি খুবই ছেলে বিদ্বেষী টাইপের মানুষ। হ্যাঁ, কারো বাসা ছেলে হইলে মানে শেষ, আমি এদিক দিয়ে আহা দেখো ওদের তো অবস্থা খারাপ আর কি এখন থেকে, বিকজ উনি ওনার ফ্যামিলিতে দেখে নাই 3টাই বোন। হ্যাঁ, আমাদের একটু ছেলে বিদ্বেষী টাইপের মেন্টালিটি আর কি আমার। তো ওই জন্য আমি ছেলেদের বেঁচে পড়বো না বেশি, আর ওই টাইমে আমি টিউশনই করবো। আর ইঞ্জিনিয়ারিং তো এমনি তো আমার বুয়েটে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নাই, সো আমার তো এটা নিয়ে মাথা ব্যথা, আমি একদম কুল ওই সময়ের জন্য। কিন্তু মেডিকেলে আমি খুব ভালো করতেছি, আমার স্যাররা খুব ভালো এক্সপেক্ট করতেছেন যে ঢাকা মেডিকেলে তুমি চান্স পাবা, তুমি খুব ডেডিকেটেডলি এখানে পড়তে থাকো, এবং আমি খুব একদম ফার্স্ট ইয়েতে আমি চান্স পেয়েছি। এরপরে আমি বুয়েটে ভর্তি পরীক্ষার দিন গেলাম, আমাদের 5 ঘন্টার পরীক্ষা হতো, এবং সেদিন সারা দিন বৃষ্টি হইলো। বৃষ্টিতে ঢাকা শহরে সবাই ঠেলাগাড়ি, ওই যে ঠেলাগাড়িগুলো আছে না, ওইটাতে করে বসে বসে মানুষ ট্রান্সপোর্ট হচ্ছিল, কারণ কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছিল না। তো 5টা পর্যন্ত আমরা পরীক্ষা দিলাম, ভিজে ভিজে পরীক্ষার হলে ঢুকলাম, সেই 4-5 ঘন্টায় ভিজা জামা নিয়ে বসে বসে। এবং বুয়েটের ইতিহাসে ভর্তি পরীক্ষা দিন কারেন্ট গেছে এরকম নাকি হয় নাই, এটা টিচাররা বলছে ওই দিন, যে আমাদের তো সোলার আছে, আমাদের সব কিছু কাজ, তোমরা চিন্তা করো না। বাইরের আবহাওয়া দেখে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে, তোমরা চিন্তা করো না, আমাদের পরীক্ষা ভালো হবে, কারণ লাইট কারেন্ট যাবে না কখনো, কারণ আমাদের সোলার আছে, সিস্টেম আছে। কারেন্ট চলে গেল, তখন স্যাররা কি করবে, স্যাররা মোটা মোটা মোমবাতি কতগুলো আমাদেরকে দিল। তো আমরা মোমবাতি খাতার সামনে নিয়ে বুয়েটের ভর্তি পরীক্ষা, চিন্তা করি প্রেস্টিজ পুরো শেষ আর কি। তো আমি তো গেছি আসলে শো অফ করার জন্য, পরীক্ষা দিয়ে আসি। আমার আম্মার খুব শখ, অঙ্কে ভালো মেয়ে, ভবিষ্যতে বলবে যে মেয়ে বুয়েটেও চান্স পাইছিল। তো আমি হলো বসে বসে পড়তেছি, বিকজ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল পরের দিন, তো বুয়েটের রেজাল্ট 3 দিন পরে দিয়ে দিল। তো আম্মু গেল, গিয়ে একটা লিস্ট পেলো যেখানে দেখলো যে আমার নাম্বার 500 সামথিং এরকম কিছুটা আসছে। এসে তো খুব মন টন খারাপ হয়ে গেছে, এত পিছনে মানে জীবন বৃথা এরকম, ভালো সাবজেক্ট পাবে না, এসে বলে সে চলে আসলো। এসে তারপরে আমাকে খুব বকাবকি করলো যে কিছু হয় নাই, তুমি কি সব পরীক্ষা দাও, একটা মানুষ পরীক্ষা দিলে ভালো হয়, এত পড়লা কি ভালো অঙ্কে তুমি, এসে অনেক বকা দিল। এরপরে হলো না, তখন কোচিং থেকে আমার আব্বুকে ফোন করলো। তখন আব্বুর একটা মনে হয় কোথায় অফিসে একটা ফোন ছিল কিছু একটা, তো ফোন করে বললো যে আপনার মেয়ে তো আর্কিটেকচারে চান্স পেয়েছে, ও তো সম্ভবত আমি 35তম হয়েছিলাম তখন।
আর্কিটেকচারের জন্য আলাদা করে পরীক্ষা হতো? আর আলাদা মানে একটা ঘন্টা আলাদা পরীক্ষা হয়, Okay. ওটার মার্ক প্লাস আর্কিটেকচারের মার্ক দুটোকে যোগ করে? দুটোকে যোগ করে। ওকে। তো আপনার মেয়ে তো 35তম হয়েছে, আপনারা জানেন না? ভাব বলে না আমরা তো জানি না। তারপর আব্বু বাসায় এসে যে বললো যে 35তম, আমি তো পালায় পালায় আছি আম্মুর থেকে যে বকা টকা শুনতে হচ্ছে। এক সপ্তাহটা আমার জীবনের এই পর্যন্ত সোফার সবচেয়ে ভয়ঙ্কর একটা পেইনফুল সপ্তাহ ছিল, কারণ সবাই বিভিন্ন উপদেশ দেওয়া শুরু করলো। ও তো মেডিকেলে চান্স পাবেই, বুয়েটে চান্স পেয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পাবে, এখন ওর কোন দিকে যাওয়া উচিত? ওকে, একটা হচ্ছে যে হয়েছে একটা বেস্ট, সেটা ঠিক আছে, কিন্তু সবগুলো যদি বেস্ট হয়ে যায় হ্যাঁ, তখন ডিসিশন নেওয়া কঠিন। কোথায় যাওয়া উচিত এখন এটা নিয়ে বিভিন্ন আম্মুরাও পরামর্শ চায়, আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই, স্বভাব মুরব্বীদের কাছে। কেউ বলে এটাতে বেশি নাই, সরকারি চাকরির নাই, এটা সেটা অনেক কিছু বলে টলে ফাইনালি আমি ডিসাইড করলাম যে মেডিকেলের পরীক্ষাটা দেওয়া উচিত হবে না আমার। কারণ এই দুটাতে টিকে যাওয়ার পরে এক সপ্তাহ আমার উপর দিয়ে যেই রোলার কোস্টারটা গেল, এরপর যদি আমি মেডিকেলে চান্স পেয়ে যাই আমি পৃথিবী থেকে অন্য কোথাও চলে যেতে হবে আমাকে। তো এরপরে আমি ডিসাইড করলাম যে না, আমি আর মেডিকেলে পড়বো না, আমি পরীক্ষাই দিই নাই। কিন্তু ওই যে আমি এক সপ্তাহ বললাম না, এক সপ্তাহ আমি কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষার ক্লাস করছি। আচ্ছা। তখন আমার কোচিং এর টিচার আমাকে আলাদা বসাইতো, কারণ সবাই আমাকে পিছন থেকে গালি দিচ্ছিল যে আমাদের সিটটা নষ্ট করার জন্য আসছে, বুয়েটে চান্স পাইছে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, আবার আসছে। তো বলছে কারো কথা শোনার কানের মধ্যে তুলা দাও তুমি, এরকম করে। যাই হোক, এনিওয়ে বুয়েটে ঢুকলাম। বুয়েট লাইফটা ইট ওয়াজ গোল্ডেন মোমেন্ট ফর মি, কারণ অবভিয়াসলি পাবলিক ইউনিভার্সিটি, ওখানে টাকা পয়সা ফিনান্সিয়াল এগুলো নিয়ে কোনো ঝামেলা ছিল না। কিন্তু আর্কিটেকচার সাবজেক্টটা এমন যে এখানে অনেক এক্সপেন্সিভ সাবজেক্ট, এটা অনেকেই জানে না, এবং আর্কিটেকচার লাইফ সম্পর্কে অনেকে জানে না। সো অনেক এক্সপেন্সিভ সাবজেক্ট, যদিও পাবলিক ইউনিভার্সিটি বছরে হয়তো 1200 টাকা বেতন দিতে হয়েছে আমাদের, কিন্তু অনেক খরচ ছিল। টিউশনি করতাম, আমি টিউশনি করতাম। আপনাদের জন্য অনেক সহজ, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, তো খুব স্বাভাবিকভাবে যখন একজন টিচার বাছাই করে, বুয়েটের টিচার আর ঢাকা ইউনিভার্সিটির টিচার ডেফিনেটলি বুয়েটকে চুজ করে। আবার এখানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, কোন সাবজেক্টে পড়ো সেটাও দেখে। সো আপনাদের জন্য কম্পারেটিভলি ইজি। হ্যাঁ, সো তখন দেখা গেছে যে প্রথম দিনই যখন এত বড় একটা লিস্ট ধরায় দিল, আমার আব্বুর ধারণা ছিল, আর্কিটেকচারে যখন ভর্তি হলাম আমার আব্বুর ধারণা ছিল যে আব্বুর প্রেসে কিছু বন্ধু বান্ধব ছিল, তো বলছে যে ফকিরাপুল এলাকায় তো যেসব লটে লটে কাগজ বিক্রি করে, তো ড্রয়িং করবে, কাগজ লাগবে। ফকিরাপুলে তো আমার বন্ধুরা আছেই, একদম মানে সুন্দর, মনে করেন পাইকারি রেটে কাগজ কিনে নিয়ে আসবে, ব্যাস ড্রয়িং করবে। এত কি, এক একটা কলমের সেটের দাম যে 3-4 হাজার টাকা, এটা তো জানে না। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে প্রথম আমরা শুরু করলাম। এরপরের যেটা হলো যে আমার এমনও দিন গেছে যে ডেইলি আমি 100 টাকা পেতাম, রিক্সা ভাড়া, খাওয়া, আমার কাগজের দাম ছিল 10 টাকা না 12 টাকা, নিউ মার্কেট যেতে আবার 10 টাকা লাগবে। ওই হিসাব করে লাস্টে যে 5 টাকা বা 10 টাকা থাকতো ওইটা দিয়ে খেতাম। হ্যাঁ, যাতে কাগজটা কিনতে পারি, কারণ কাগজটা না কিনলে তো আমি আবার আজকে গ্রাফিক্স ক্লাসে জমা দিতে পারবো না, বুয়েটের ক্যান্টিনে। হ্যাঁ, সো কাগজ কেনার টাকা বাঁচানোর পরে যেটা থাকতো ওটা দিয়ে খেতাম। এটা ছিল লাইফ। পাশ করি, তখন আই ওয়াজ টপ 10 অ্যামাং মাই ক্লাস, এবং মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি টপ 10। আমি অল থ্রু বুয়েট লাইফে আমি প্রফেশনাল একটা অফিসের সাথে কাজ করতাম, আমাদের আর্কিটেক্ট এনআর খান, অফিসের নাম ছিল তানিয়া করিম এনআর খান। তো ওনাদের অফিসে আমরা অলমোস্ট মানে পড়ে থাকতাম ওনার সাথে, মানে স্টুডেন্ট লাইফ থেকে আমি কাজ করতাম। বলতে গেলে যেই সাপোর্টটা স্টুডেন্ট হিসেবে দরকার ছিল স্টুডিওর বাইরে, সেই সাপোর্টটা ওনার কাছ থেকে পেলাম। উনি এসে বললো যে কালকে সকালে দেখা হচ্ছে অফিসে। হ্যাঁ, সো ইন্টারভিউ দেওয়ার সুযোগ হলো না আর কি, পরদিন সকালে অফিস তো শুরু করে জয়েন করলেন। হ্যাঁ, আর এর আগে আমি 5th ইয়ারে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম। 5th ইয়ারে আমার যখন থিসিস চলে তখনই আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, পর গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এবং এরপরে 1-1.5 বছর আমি আরেকটা ইউনিভার্সিটিতেও পড়াই। সেখানে পড়ানোর পাশাপাশি, মানে কারণ আমার একটু যেহেতু ফ্যামিলিকে সাপোর্ট দিতে চাচ্ছিলাম, বোনগুলা তখন মাত্র পড়াশোনা করছে, বাবা মাকে একটু ভালো জায়গায় রাখা, ওইটাই মেইন মুখ্য কারণ ছিল আর কি, আর কোনো ইন্টেনশন ছিল না জীবনে। তো যেটা হলো যে তখন চিন্তা করলাম, বের হওয়ার পরে যেদিকেই যাই দেখি যে সবাই এত সিনিয়র। আমার এক টিচার একবার বলছিলেন যে
তুমি যতদিন পর্যন্ত তুমি স্টুডেন্ট আছো ততদিন তুমি আউট অফ কম্পিটিশন, যখনই তুমি স্টুডেন্ট থেকে চলে গেলা পরদিনই তুমি কিন্তু এই যে দুনিয়াটা, এই দুনিয়ার সবচেয়ে ছোট মেম্বার, এক্স্যাক্টলি, এবং মহাজাগতিক কম্পিটিশন, একটা মানে বিশাল একটা সমুদ্রের আমি একটা ছোট ক্ষুদ্র কণা হিসেবে মনে হলো নিজের কাছে। তো তখন মনে হলো যে আমাকে কোনো কিছু একটাতে ফোকাস করতে হবে এবং আমি স্টুডেন্ট লাইফ থেকে সাস্টেনেবিলিটি নিয়ে পড়াশোনা করতাম, চেষ্টা করতাম জানার যে বাইরে কি হচ্ছে, বাংলাদেশে এটা নিয়ে কিভাবে কাজ করা যায়, মানে পরিবেশ বান্ধব ব্যাপারটা। এবং ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল বলে ইউএস এর একটা অর্গানাইজেশন আছে যারা এটা নিয়ে প্রফেশনাল প্র্যাকটিসের ক্রিডেন্সিয়াল দেয়, যে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশে একজন সাস্টেনেবল কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। তো আমি টার্গেট করলাম যে আমি ওদের একজন ক্রিডেন্সিয়ালধারী একজন প্রফেশনাল হব। আপনার আগে বাংলাদেশে কেউ ছিল এর আগে আপনার জানা? বাংলাদেশি ছিল, বাংলাদেশে আমাদের একজন আপু ছিল, উনি আমেরিকা থাকতেন, দ্যাটস ওয়াই আর কি। যারা আমেরিকা থাকে তারা অটোমেটিক্যালি ওটা হয়ে যায়। তো বাংলাদেশ থেকে হ্যাঁ, ওভাবে করে কেউ করে নাই, আমাদের পরীক্ষা দেওয়ার এরকম সুযোগ ছিল না। তো তখন যেটা হলো যে আমি চিন্তা করলাম আমি যেহেতু বিদেশে যাব না, আমি ডিসাইডেড, কারণ আমি চলে গেলে আমার বোনদের কি হবে, বাবা মার কি হবে, ওই একটা ইমোশনাল আমার বাবা মা কখনো বলে নাই যদিও, তারপর আমি নিজে থেকেই, আমি কখনো চেষ্টা করি নাই, আমার রেজাল্ট খুব ভালো ছিল, বাট আমি গেলাম না। যাওয়ার পরে আমি চিন্তা করলাম বাংলাদেশে থেকেই আমি ইন্টারন্যাশনালি কারো না কারোর সাথে কাজ করব। আমি ইন্টারন্যাশনাল কাজ করার প্রতি আমার একটা ছিল যে আমি কাজ করব। সো তখন ওদের সাথে কাজ করতে গিয়ে আমি ওদের 2014 সালে প্রথম ওদের এক্সামটা মানে আমি পার্টিসিপেট করার যোগ্যতাটা পাই। ওটা পাওয়ার আগের কাহিনী আরও অনেক কঠিন, যাই হোক। তো পেলাম, পরীক্ষা দিলাম এবং 2 নম্বরের জন্য ফেল করলাম। ফার্স্ট টাইম পরীক্ষা 200-তে 160 পেতে হয়, আপনি 58 পেলেন। আমি 158 পেয়ে ফেল করলাম। এই প্রথম আমি ফেল করলাম আর কি জীবনে, এবং প্যাথেটিক এক্সপিরিয়েন্স। তো পরে আবার দিলাম, আবার দেওয়ার পরে পাশ করলাম। ফাইনালি আমি এটাকে বলে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। হ্যাঁ, এটা বেসিক্যালি পরিবেশ বান্ধব মানে কাজ করার জন্য আপনাকে একটা ক্রিডেন্সিয়াল দিচ্ছে যে আপনি কাজ করতে পারবেন। লিড হ্যাজ লোগো এবং কোন বিল্ডিং এর সামনে আমরা যে লোগোটা দেখি, ও গুলশানে বেশ কয়েকটা বিল্ডিং আছে। আচ্ছা, এই জিনিসটাই এটা আজকে আমি একটু বলি আপনাদেরকে। আমি যতটুকু বুঝেছি একটু জিনিসটা বলি। বেসিক্যালি এমন কিছু হাই রাইজ স্ট্রাকচার যেটা পরিবেশ বান্ধব এবং সাস্টেইনেবল। পরিবেশ বান্ধব ও সাস্টেইনেবল। পরিবেশ বান্ধব তো আসলে অনেক বিল্ডিংই পরিবেশ বান্ধব না। তো এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, হাইলি অ্যাপ্রিসিয়েটেড অর্গানাইজেশন, ওটার নাম হচ্ছে লিড। আপনারা গুলশানে বেশ কিছু বিল্ডিং এরকম পাবেন, দেখবেন যে খুবই সুন্দর দেখতে। ওদের সামনে এরকম ছোট করে গোল আকারের একটা লোগো থাকে এবং ওই লোগোটা বিল্ডিং এর সামনে দেয়া আছে। আমি এতদিন বুঝতাম না যে এটা কিসের লোগো। ইটস ভেরি প্রেস্টিজিয়াস। সো লিড সার্টিফাইড দিস বিল্ডিং ইজ সাস্টেইনেবল বিল্ডিং। বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড আপনার অনেক প্রজেক্ট আছে। বাংলাদেশে 150টা প্রজেক্ট লিড সার্টিফাইড। ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টগুলো বেশি হয়, হাই রাইজ এবং ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হয়। আর আমি যেটা করি ওদের সাথে কাজ করার পাশাপাশি আমি আরও কিছু সুযোগ আমার আসে। ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্ট, আমি একটু জাস্ট এখানে আপনার রোলটা একটু জানতে চাই, যে সার্টিফিকেশনের জায়গাটা কি আপনি রোল প্লে করেন নাকি আপনি মেক করার জায়গাটায় রোল প্লে করেন? আচ্ছা, এখানে যেটা হয় যে প্রফেশনাল তো অনেক ধরনের থাকে, এখানে 7-8 রকমের প্রফেশনাল থাকে একটা বিল্ডিং বানাতে গেলে। সেখানে ডিজাইন পার্টটা একজন করে, ম্যানেজমেন্ট একজন করে। আমাদের কাজটা হয় সাস্টেইনেবল কনসালটেন্ট হিসেবে। এই পুরো যে সার্টিফিকেশন পেতে হলে যে প্রসেসটা, এইটাতে এই যে সমস্ত প্রফেশনাল যারা থাকেন, আর্কিটেক্ট, আদার ইঞ্জিনিয়ার্স, তাদের সবাইকে গাইডলাইন দেওয়া। আচ্ছা, এটা ভাবে করো, এটা ভাবে করো। ওদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের হিসেবে বিল্ডিংটাকে রেডি করে ফেলা। তারপরে ওরা আসে, এখানে এসে ওরা পুরো যে বিল্ডিংটা কমিশন করেন বলতে হচ্ছে আলটিমেটলি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে একটা টিম আসে। ওদেরকে পে করতে হয় এই বিল্ডিং ওয়ালারই? হ্যাঁ, এরাই পে করবে। এতে লাভ কি তাহলে? হ্যাঁ, যেটা ওই যে ওনার একটা অথেন্টিকেশন পেলো, একটা সার্টিফিকেট পেলো, যে অথেন্টিকেশন পেলো যে আমার বিল্ডিংটা শুধু যে আমি নামে মাত্র বলছি যে আমি কিছু কাগজ লিখে দিয়েছি তা না। আমি এনার্জি, এটার মেইন 4টা পয়েন্ট। একটা হলো যে এনার্জি সেভ করবে, একটা রেগুলার বিল্ডিং থেকে মিনিমাম 35% এনার্জি সেভ করবে, মিনিমাম 30% ওয়াটার সেভ করবে, হ্যাঁ, 30% কার্বন এমিশন কমাবে, এবং ওয়েস্ট রিডাকশন করবে। ওয়েস্ট যে বিল্ডিং থেকে যে ওয়েস্ট প্রোডাকশন হয় এটা আপনার কমাতে হবে, হয় রিইউজ করবেন, হয় রিসাইকেল করবেন। সো এই পুরো প্রসিডিউরটা শুধু ডিজাইনে থাকলে তো হবে না, বিল্ডিংটাতে ইমপ্লিমেন্ট করা হয়। আচ্ছা, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন সবকিছু করার পরে ওদের নিয়োগকৃত টিম এসে দেখে ফুলটা চেক করে যে আমরা এভাবে ছিল, এভাবে আছে,
হওয়ার পরে ইলেকট্রিসিটি বিল দিতে হয় যে আমাদের আরেকটা পাশের বিল্ডিং এর তুলনায় আমার বিলটা যে আসলেই 30% কম, ওরা সেটা কিভাবে প্রুফ বিশ্বাস করতে করবে? হয়, হ্যাঁ। প্রুফ করতে হয়, তারপরে ওরা সার্টিফিকেটটা দেয়। সো ইটস নট এনি ডকুমেন্টেশন, এটা আসলে একটা পুরো প্রসেস একটা। দ্যাটস বিউটিফুল। কিন্তু আমি এটা নিয়ে এটা আমার লাভটা কি, মানে ওই সেফটাই এই নাকি যে- একটা প্রেস্টিজিয়াস না একটা না, অবস্থান? অবভিয়াসলি দুইটাই লাভ। একটা হলো যে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হলেন। একটা লোক যদি 10 লাখ টাকা ইলেকট্রিসিটি বিল দিত, সে যদি 7 লাখ টাকা দেওয়া লাগে, তার মানে 3 লাখ টাকা সেই বলো, লাইফ লং তার সেই বলো। আর একটা হলো যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কিছু নিয়ম আছে এখন, কম শর্তে ঋণ দেয়, ওয়ার্ল্ড ব্যাংকের অনেক ফান্ডিং আসে এখানে ও লিড সার্টিফিকেশন থাকার এটার কারণে। জন্য। ওয়াও। সো এখানে ইনভেস্টমেন্ট, অনেক বড় ইনভেস্টমেন্ট। সো লিডে আপনার রোলটা কি তাহলে এখন? সাস্টেনেবল প্রফেশনাল হিসেবে। সো ওনারা যে সার্টিফাই করে তার মধ্যে আপনিও একজন। হ্যাঁ, আমি হলাম মেইন ফুল গাইড করে দেওয়ার পরে ওনাদের হয়ে, এটা হলো আমি হলাম ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের হয়ে কাজ সো করছি। ইউ ক্যান, মানে আপনি এটা বাংলাদেশেও করেন, সারা ওয়ার্ল্ডেও আপনি করেন। হ্যাঁ, আমি চাইলে দুবাইতেও প্র্যাকটিস করতে পারি এখন। ক্যান ইউ ইভেন ইমাজিন ভিকারুননিসায় ক্লাস 1-এ পড়ুয়া একটা মেয়ে, যার আলটিমেটলি ব্ল্যাক বেল্ট হচ্ছে না, 250 টাকার জন্য সে স্কাউট করতে পারছে না। ওয়াও, হোয়াট আ স্টোরি, হোয়াট আ স্টোরি। আমি আপনাকে ইন্টারভিউ করেছি টেলিভিশনে, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। এটা আপনিও বোধহয় কিছুটা রিলেট করতে পারেন। আমার কাজের জায়গাগুলো একটু মানে প্রত্যেকটা জায়গায় একটু আলাদা আলাদা। এতটা জানতাম না, জানা হয় না আসলে, জানার সুযোগটাও থাকে না। আমি থ্যাঙ্কস জানাবো আপনার বাবাকে, কারণ আপনার বাবা আমার অনুষ্ঠান দেখে, যেখানে হয়তো আপনি ইন্সপায়ার হয়েছেন যে এরকম একটা জায়গায় আসার জন্য। ওয়াও, হোয়াট আ স্টোরি। তারপর কি হলো? আপনার নিজের কোনো ফার্ম আছে? হ্যাঁ, আমার একটা কোম্পানি আছে প্র্যাক্সিস আর্কিটেক্টস নামে। এটা আপনার নিজের? আমার নিজের, 13 বছর হলো। অ্যাসেট ভ্যালু কিরকম এই কোম্পানির? সেভাবে করে কখনো করা হয় না। তারপর আপনি যদি একটা এস্টিমেশন জায়গা থেকে বলেন। এই বছরের জন্য যদি বলি, অ্যারাউন্ড 3 crore। 3 কোটি টাকা। হ্যাঁ। শি ইজ আ লিড প্রফেশনাল। ওনার অ্যাসেট ভ্যালুটা চিন্তা করেন না আপনারা, কোম্পানির তো অনেক পরে। একটা জিনিস একটু আমি আপনাদেরকে দেখাই, প্রিয় দর্শক এবং শ্রোতা। এটা উনি আপনাদের সবার জন্য নিয়ে এসেছেন দেখানোর জন্য। এইটা হচ্ছে আপনি ফার্স্ট যখন, আমি এই লোগোটার কথা বলেছি, এই লোগোটা থাকে। জি জি জি। তো ফার্স্ট যখন আপনি একটা কাজ করলেন বাংলাদেশে বোধহয় কোনো একটা বিল্ডিং কে, তখন প্ল্যাটিনাম হচ্ছে সার্টিফাইড, প্ল্যাটিনাম সার্টিফাইড। হাইয়েস্ট এটা। মানে লিডের মধ্যে আবার highest। ক্যাটাগরি আছে? জি জি জি। ও, বাংলাদেশে ফার্স্ট টাইম এই বিল্ডিংটা এরকম। এই বিল্ডিংটা কোনটা তাহলে? এটা গুলশান অ্যাভিনিউর উপরে, সাউথ ব্রিজের একটা কমার্শিয়াল বিল্ডিং। সাউথ ব্রিজ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা একটা বাংলাদেশের ফার্স্ট প্ল্যাটিনাম? হ্যাঁ, এটা হলো লিডের তো অনেকগুলো ভার্সন থাকে, একদম লেটেস্ট ভার্সনের কমার্শিয়াল বিল্ডিং, ফার্স্ট প্ল্যাটিনাম হয়েছে এই বিল্ডিংটা। ওয়াও। সো এটা আপনার হাতেই হয় আলটিমেটলি। সাধারণ। আর এটা কিসের? এটা ওনার একটা অ্যাপ্রিসিয়েশন লেটার, যে আমি যে সার্ভিসটা দিয়েছি সেটা ওটার খুব জন্য পছন্দ সিইও করেছে। অফ ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল, উনি আমাকে এটা দিয়েছেন। আচ্ছা। দিস ইজ মাই। গুলশান ছাড়া বোধহয় ঢাকা শহরে তেমন একটা বোধহয় এই জিনিসগুলো তেমন একটা ঢাকা চোখে শহরে পড়ে না। কম, বাট ওই যে ইন্ডাস্ট্রিয়াল গুলো হচ্ছে ঢাকার এখন হচ্ছে, আউটস্কার্টে যেগুলো হচ্ছে, অনেক অনেক প্রজেক্ট হচ্ছে। রিসেন্টলি প্রাইম মিনিস্টার একটা পুরস্কার পেলেন এসডিজি রিলেটেড, এটাও কিন্তু এটার সাথে রিলেটেড। ও, তা আমি আমার হাজবেন্ড, উনিও আর্কিটেক্ট, ওর নাম মুতাদিন ইকবাল। ও এখন একটা ইউনিভার্সিটিতে আছে, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছে। 2016 সালে আই গট প্রেগনেন্ট, খালাদের বাচ্চা হয়েছে। সো আমি দেখেছি যে এক সপ্তাহ একটু ব্যস্ত থাকে, সো এটার বাইরে তো কোনো সমস্যা নাই, আমি সব রেডি ছিলাম। তো আমি গেলাম হসপিটালে, আমার ফুল ফ্যামিলি, মানে যেহেতু আমিও বড়, আমার হাজব্যান্ডও বড়, সো আমার ইনলস ফ্যামিলির সব, মানে আমার চাচি শাশুড়ি ননাস, মানে সবাই এরকম আসছে, আমার খালাদের দিকে সবাই আসছে, মানে আমাদের জন্যই অলমোস্ট মনে হয় 20-25 জন ওখানে জড়ো। আমার হাজব্যান্ড হলো ক্যামেরা হাতে, বিকজ বাচ্চা বের হলে ছবি তুলবে, তারপরে কোন কাপড়টা দিয়ে তাকে রিসিভ করা হবে, কে আগে কোলে নিবে, এগুলো নিয়ে ঠাট্টা মশকরা চলতেছে সবার মধ্যে। তা দ্যাট মোমেন্ট আমি গেলাম, অপারেশন থিয়েটারে ঢোকার পরে আমি খুব ভালো নর্মাল। তো কিছুক্ষণ পরে আমাকে রেখে ডাক্তার এবং বাকি নার্সরা, যখন আমার বেবিটা বের হলো, তখন সাধারণত বাচ্চার কান্না শোনা যায়, মারা যেটা কান্নাটা শুনতে পায়, আমি কোনো কান্না শুনি নাই। তো না শোনার পরে দেখলাম তড়িঘড়ি করে ওরা সবাই আমাকে ফেলে ওই রুমটাতে আমি একলা পড়ে আসি, আর সবাই ওকে নিয়ে চলে গেল, একটা বাচ্চাটাকে নিয়ে চলে গেল। তো আমি চিৎকার করতেছি যে আমাকে বাচ্চাটা দেখতে দেন, কারণ আমি এর আগে, আমরা তো আসলে মডার্ন মা, আমরা তো ওই যে অ্যাপস দেখি, দেখি কোন সময় কি হবে সব জানি আর কি, মনে করি যে জানি সব। তো এরপরে যেটা হলো, ওরা আমাকে বলো কি, না আপনার বাচ্চার একটু হালকা সমস্যা হচ্ছে, আমরা একটু অক্সিজেন দিচ্ছি ওকে। তো তাড়াতাড়ি করে এসে বাচ্চাটা দেখালো।
একদম ফুল ব্ল্যাক কালার একটা বাচ্চা। কি বলেন? একটা বাচ্চা আমাকে দেখালো এবং ছোট একটা বাচ্চা, মাস্ক লাগানো, ফুল ব্ল্যাক। তো আমি দেখে ইউ সেন্ড মি দ্য পিকচার, কোনো মিল নাই তো তাহলে? আমি দেখে বলতেছি, মানে যদিও খুবই রেসিস্ট শোনাবে জিনিসটা, না না না, জাস্ট সিচুয়েশন বোঝার জন্য উনি বলছে, প্লিজ টেক ইট কনসিডারেশন প্লিজ। হ্যাঁ আমি বলতেছি আমার বাচ্চা এরকম কেন? আমি ভাবলাম আমার ফার্স্ট বেবি, হয়তো বাচ্চা বের হওয়ার পরে এরকম হয়, আচ্ছা এরকম দেখা যায়, আচ্ছা ভেবে ওরা নিয়ে যাওয়ার পর আমি পোস্ট অপারেটিভে চলে গেলাম, ওরা বাচ্চারা নিয়ে চলে গেল। আমি কিন্তু কিছু জানি না যে কি হচ্ছে ওকে নিয়ে। ওকে। চলে গেল, যাওয়ার পরে আমি একদিন পোস্ট অপারেটিভে থাকলাম। তো রাতের বেলা আমি হঠাৎ এত আমার কান্না পেলো, কেন কান্না পেলো জানি না, আমি অনেক জোরে কান্না করতেছি। তারপর আমার হাজব্যান্ড, আমার আম্মা আসলো ছুটে এসে, তারা আমাকে দেখে তারা কাঁদতেছে। তো কাঁদতেছে দেখে আমি ভাবছি কি আমার কষ্ট হচ্ছে বা আমি কাঁদতেছি দেখে মনে হয় তারা কাঁদতেছে। স্বাভাবিক, আমার কান্না দেখে তাদের কান্না পাইছে, এই জন্য কাঁদতেছে, কিন্তু তারা কেন কাঁদতেছে সেটা আমি তখনও জানি না। আচ্ছা। তারপর আমাকে রুমে নেওয়া হলো। একদিন চলে যাওয়ার পরে পরের দিন রাতে আমাকে রুমে নেওয়া হলো। আজকে 10টায় বাচ্চা হয়েছে, পরের দিন রাত 10টায় আমাকে রুমে নেওয়া হয়েছে বা এরকম কিছু একটা নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার সাথে সাথে আই ওয়াজ হ্যাভিং অপারেশন ফর সি সেকশন। আমি সেটা নিয়ে আমি শাওয়ার নিছি। ওকে। শাওয়ার নেওয়ার পরে যারা মা তারা হয়তো রিলেট করতে পারবে যে ওই অবস্থায় একটা মানুষ শাওয়ার নেওয়াটা কত কঠিন। হ্যাঁ, ডেফিনেটলি কঠিন। আমি শাওয়ার নিয়ে ফেলছি, কারণ আমার বাচ্চাকে তো নার্সিং করতে হবে, আই হ্যাভ টু বি রেডি। আমি খুবই স্ট্রং ফিজিক্যালি, আমি নিজেই দাবি করতেছি। যেটা হলো যে আমি চিন্তা করলাম যে আমার বাচ্চা আসলে তো তাকে আমার নার্সিং করতে হবে, সো আই হ্যাভ টু বি রেডি, প্রিপেয়ার্ড। আমাকে ভালনারেবল হইলে হবে না। আমি গোসল টোসল করে আমি একদম নামাজ টামাজ পরে রেডি হয়ে বসে আছি। তারপরে আমাকে বললো যে বাচ্চা এখন দিবে না। কেন দিবে না? বাচ্চার কিছু সমস্যা আছে, সেটা আমার আব্বু আম্মু কিছু আমাকে বলে না, তারা আমার কাছেও আসে না, দিবে না। তারপর আমি বসে থাকলাম। রাতের বেলা 2টার সময় আমাকে হঠাৎ ঘুম থেকে উঠানো হলো, বললো তাড়াতাড়ি চলো। হুইল চেয়ারে বসানো হলো, আমি তো হাঁটতে পারতেছি না, হুইল চেয়ারে বসানো হলো, বললো তাড়াতাড়ি চলো। তখন যেতে যেতে আমার বোন কানে কানে আমাকে বললো, আমার ছোট বোন কানে কানে আমাকে বললো যে আপু, ওরা তো শেষ দেখার জন্য নিয়ে যাচ্ছে তোমাকে। মানে কি? আমি তখন ওকে দেখি নাই, ওই যে কালো একটা মুখ দেখলাম, এরপরে আর কিছু দেখি নাই, শেষ দেখা। তো আমি যেতে যেতে আম্মুকে বলতেছি, আম্মু আমার বাচ্চাটা এত সুন্দর, আমার বাচ্চাটা এত সুন্দর। আম্মু বললো হ্যাঁ অনেক সুন্দর আম্মু। আমরা গেলাম, যেহেতু নিথর একটা বডি জাস্ট পড়ে আছে। তো ওরা বলছে যে দেখেন আপনারা আসতে টাইম নিচ্ছিলেন, এই জন্য আমরা কিন্তু ওকে একটা ভেন্টিলেটরে দেওয়ার জন্য একটা সিগনেচার লাগে, একটু তাড়াতাড়ি দিয়ে দেন, কারণ ওর অবস্থা ভালো না, আমরা ওকে ভেন্টিলেটরে দিয়ে দিব। সো আমি জানি ভেন্টিলেটরে দিলে মানুষের ফিরে না। তারপরও ওই সময় কি হয়েছে আমি কিছু জানি না, আমি আর আমার হাজব্যান্ড ওকে ধরতেও পারতেছি না, বিকজ ওরা বলছে যে ওটার কিছু যদি ওর গায়ে যায় তখন একটা সমস্যা হতে পারে। ফুল বডিটা ব্ল্যাক অবস্থা, ফুলে গেছে, পানি চলে আসছে। তারপর একটা মেশিনে ঢুকায় আলাদা করে দিল, আমরা চলে আসলাম এনআইসিউতে। মানে ওর লাং ডেভেলপ করে নাই। লাংটা বাচ্চাদের যেটা হয়, মা থেকে যখন আলাদা হয়ে যায় অটোমেটিক্যালি ফুসফুসটা এভাবে করতে থাকে, ওরটা করে নাই। বিধায় ওকে 100% অক্সিজেন দিয়ে বাঁচা রাখা হয়েছে। তো এরপরে যখন ও আর পারতেছে না তখন তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। আমি তো অত মেডিকেল টার্মস জানি না। ডাক্তার যারা আছেন ওনারা আসলেন, এসে আমাকে বললেন যে দেখেন আমরা সাসপেক্ট করছি যে ওর একটা ইরেগুলারিটিস আছে ক্রোমোজোমাল, যেটার কারণে ওর আসলে স্পেশাল নিড বাচ্চাদের যেই প্রবলেমগুলো সেগুলো হতে পারে। যেই সিমটমগুলো দেখা যাচ্ছে, হাতের এখানে একটা ক্রিজ থাকে টানা, তারপর চোখগুলো একটু বোচা বোচা ইয়ে থাকে, চাইনিজদের মতো একটু ইয়ে থাকে, তো এগুলো থাকতে পারে। এবং এগুলো যদি হয় তাহলে আমরা যে টেস্টটা করিয়েছি এটা দেখা যাচ্ছে যে ওর হার্টে 2টা ফুটা আছে। এরপরে আমার আব্বু আম্মু কী করলো, আমার আব্বু কিছু করে না, আমার আব্বু কিছু বলে না, আব্বু বসে বসে শুধু কোরআন পড়ে। আমার রুমে ও দেখতেও যায় না, বসে বসে শুধু কোরআন পড়ে। আপনি তাড়াতাড়ি করে বাড়িতে ফোন দিল যে আকিকার জন্য ইয়ে করে ফেলো, কারণ ডাক্তার বলে দিছে যে কোনো সময় চলে যাবে। এখন বাচ্চাদের তো আকিকা দিয়ে দিতে হয়, না হলে মারা গেলে তো আর ওটা দেওয়া যায় না। তখন সদগা জারিয়া দেওয়া হলো, আকিকা দেওয়া হলো। ওই রাতের মধ্যেই বললো যে একটা ছাগল নিচে কিনে আমার চাচারা ওখানে ইয়েতে করলো।
তারপরে 7 দিন ভেন্টিলেশনে থাকার পরে মিরাকুলাসলি সে ব্যাক করলো। বাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সে ব্যাক করলো। ব্যাক করার পর সে 22 দিন আইসিইউতে থাকলো। 22 দিনের দিন আমি ওকে কোলে পেলাম। আমি শুধু আল্লাহকে একটা কথা বলছি যে আল্লাহ তুমি যেরকম মানুষ রাখো তুমি রেখে যাও, আমি ওকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি চেষ্টা করবো ওকে ভালো রাখার, তুমি যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে রেখে যাও, হোক সে স্পেশাল নিরো, হোক সে যেরকম ভাবে ইচ্ছা সেভাবে রেখে যাও, আমার কোনো অসুবিধা নেই। আমার ফ্রেন্ডরা ফোন করতেছে, আমি ফোন ধরতে পারি না, আমি কিছুই করতে পারি না, আমি কারোর সাথে দেখা করতে পারি না। এবং আমি যখন ও যখন মানে আমি জানি যে ও চলে যাবে তখন আমি যেতাম, তখন আমাকে নার্স বলতো কি একটু ধরেন, ও আপনাকে ফিল করলে ও চেষ্টা করবে, আপনাকে যদি ফিল করো চেষ্টা করবে, কারণ ও তো জানে না পৃথিবীতে ওর জন্য কত মানুষ বসে আছে। সো ইমোশনাল, ও মাই গড। এবং তারপরে আমি ওর হাতের মধ্যে শুধু আঙ্গুলটা রাখতাম আর বলতাম আম্মু আমি আছি, তোমার জন্য আমি আছি। ওর আব্বু একদিন পাগলের মতো হয়ে গেছে যে আমাকে একটু দেখতে দাও, কারণ বাবাদেরকে সাধারণত অনুমতি দেয় না দেখার জন্য। আপু পাগলের মতো হয়ে গেছে, আমি আজকে দেখবো আমার মেয়েকে। পরে দিল ওকে স্পেশাল কনসিডারেশনে, বললো আপনি একটু রাতের দিকে আসেন, দেখতে দিল। আর আমার আব্বু তো সেই যে কোরআন পড়া শুরু করছে, কোরআন শরীফ হাতে নিয়ে আছে। রোজার মাস আমরা রুমের ভিতরে অন্তত 15 জন একসাথে ইফতার করতাম প্রতিদিন, কারণ আমার ইনলস আমার ফ্যামিলি সবাই এখানে, কেউ কোথাও যাচ্ছে না। তাকে আপনি বুঝাবেন আমি যে কাঁদবো, আমি যে মন খারাপ করব, সবাই আমার পাশে বসে আছে, এইভাবে সাপোর্ট দিচ্ছেন 22টা দিন। আমি তারপর 1 মাসের প্ল্যানিং নিয়ে ব্যাগ গুছাচ্ছি। আমার হাজবেন্ড বলতেছে যে গিয়ে যদি দেখি হবে না তো চলে আসতে হবে, তুমি এত ব্যাগ নিয়ে যাচ্ছ কেন? আমি বলছি না আমি মনে মনে পণ করছি আর কি, ওকে কিছু বলতেছি না। আমি মনে মনে পণ করছি আমার বাচ্চাকে ঠিক করে আমি আনবো। এখন এটা কি হবে না হবে আমি জানি না। গেলাম ওখানে, যাওয়ার পরে তো আমাদের দেশের টেস্ট ওখানে নেয় না, করতে করতে 1 সপ্তাহ লাগলো। যেদিন আমরা ডক্টর দেবী শেট্টির সাথে দেখা করতে যাব, উনি আমেরিকা চলে গেছেন। উনি 10 দিন পরে আসবেন। এরপর আমরা ওই প্রতিদিন হোটেল থেকে হসপিটালে যাই, হসপিটালের ক্যান্টিনে খাই, সারাদিন হসপিটাল। ওখানে তো বেশি 99% বাংলাদেশের লোক, ওই হসপিটালে 99% বাংলাদেশি রোগী যায়। সবাই আমাদের আত্মীয় হয়ে গেল, এই আপনার এই কী হয়েছে, ওর কী হয়েছে, ও ফর্ম ফিল আপ করতে পারতেছে না। আমাদের সাথে আমার ছোট বোন গেল, আমার মামা শ্বশুর আছেন একজন ডক্টর, উনি গেলেন কারণ অ্যাডভাইসের জন্য। তো ফাইনালি ডক্টর দেবী শেট্টির সাথে দেখা হলো আমাদের। দেখা হওয়ার সাথে সাথে উনি আমাকে বললো যে উনি আবার বাংলাও পারে হালকা ভালো, উনি অসাধারণ একজন লোক। ওনার সাথে দেখা হওয়াটা আমি মনে করি যে আমার লাইফের একটা অন্যতম, মানে এমন একটা ব্যক্তির সাথে দেখা হওয়া যে লোকটা আসলে লিজেন্ড বললেও ভুল হবে। ডেফিনেটলি হি ইজ আ লিজেন্ড। উনি আমাকে পুরো জিনিসটা বুঝায় বললেন যে এটা হবে প্রসিডিওর, সো আপনি কোনো ভয় পেয়েন না। উনি আমাদের কিছু ফিজও কমায় দিয়ে উনি ইভেন আমাদের সাথে আরেকটা বাচ্চা ছিল, সেই বাচ্চাকে একদম ফ্রি করে দিয়েছেন। মানে বাচ্চাটার বাবা মা জমি বিক্রি করে কি 2 লাখ টাকা না 1 লাখ টাকা নিয়ে গেছে। এখন থাকতে থাকতে ও টাকা শেষ হয়ে গেছে, কি করবে? তখন দেবী শেট্টি আমাদের সাথেই গেছে, ফর্মও ফিল আপ করতে পারে না, আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি তাকে। তারপর আমাদের সাথেই গেছে, যাওয়ার পরে যখন বলছে এই অবস্থা, আমি তো এটা নিয়ে আসছিলাম, আমার তো কিছু করার নাই, উনি ফ্রি। ওই হাসপাতালের আপনি বিশ্বাস করবেন কিনা, দারোয়ান থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, ডক্টর দেবী শেট্টি পর্যন্ত প্রত্যেকটা লোক এত মানবিক, এত আন্তরিক। কি নাম হাসপাতালে? NH নারায়ণ হসপিটাল, NH হসপিটাল। ওনাদের 16টা হসপিটাল আছে ইন্ডিয়াতে। ওকে। আমরা ব্যাঙ্গালোরে গেছি, ব্যাঙ্গালোরে যেটা ছিল ওখানে। ব্যাঙ্গালোরে তো পুরো এলাকাটাই বাংলাদেশিদের হয়ে গেছে, ওরা বাংলা কথা বলতে পারে, বুঝছেন? মানে ইন্ডিয়ান লোক, ওরা বাংলায় কথা বলতেছে, ব্যবসাটাই বাংলাদেশিদেরকে নিয়ে। ওকে। বেশিরভাগ বাচ্চারা যখন এই হার্টের সমস্যাটা নিয়ে ওখানে যায়, তো ওখানে যাওয়ার পরে আমরা এক নতুন দুনিয়া দেখলাম যে কত মানুষ আমাদের মতো, আমাদের চেয়েও খারাপ অবস্থা। তখন মনে হলো যে আমরা একলা না পৃথিবীতে।
ওখানে সামনে একটা বিল্ডিং আছে যেখানে 4টা ধর্মের 4টা ইয়ে আছে, স্পেস আছে একটা বিল্ডিংয়ের ভিতরে, মুসলিমদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, একটা বিল্ডিংয়ে 4টা দরজা ঢুকলেই। এবং উনি কথার মধ্যে বলতে থাকে বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ গড। উনি কিন্তু কখনো বলে নাই যে আমি 100% ভালো করে দেবো এটা সে না। আমি প্রথম দেখলাম একটা ডাক্তার হাসি মুখে কথা বলে, ওই ডাক্তার ওই হসপিটালের প্রত্যেকটা ডাক্তার হাসি মুখে কথা বলে। ফাইনালি অপারেশন সাকসেসফুল হলো, কে মানে সেকেন্ড বারের মতো ফেরত পেলাম আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ 1 মাস থাকার পর আমরা ফেরত আসলাম। অ্যান্ড এরপরে শুরু হলো যে ওর যেই স্পেশাল নিড যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। তো ওর যেই নিডটা সেটা হলো বেসিক্যালি আমাদের মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোম মানে প্রত্যেকটা জোড়ায় দুটো করে ক্রোমোজোম। 21তম ক্রোমোজোমে অ্যাক্সিডেন্টালি 3টা ক্রোমোজোম চলে আসছে। এটা ওই জন্যই ওই 21 নাম্বারটা বলে যে 21 ট্রাইসোমি 21 বলে, ওকে, বা ডাউন সিনড্রোম বলে এটাকে। ডাউন সিনড্রোম বলে কারণ ডাউনস নামে একজন লোক এটাকে আবিষ্কার করেছিল আর কি। ও ওকে, সেটার জন্য সো এটাতে হলে কি হয়? এটা হলে যেটা হয় যে অনেক সময় বেশিরভাগ সময় যেটা হয় হার্টের এই সমস্যাটা থাকে, বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে থাকে। তারপর ডেভেলপমেন্ট ডিলে হয়, স্পিচ ডিলে হয়, তারপরে ইন্টেলেকচুয়াল কিছু ব্যাপার যেগুলো গ্রো করে না, সময় লাগে, আইকিউ সময় লাগে। বাট এখন ওয়ার্ল্ডে ডাউন সিনড্রোম বাচ্চারা ইউনিভার্সিটিতে যাচ্ছে, মাস্টার্স পিএইচডিও করছে, সো দে ক্যান ডু এভরিথিং মাশাআল্লাহ, যদি তাদেরকে সেভাবে মেইন স্ট্রিমের সাথে ইনক্লুড করা যায়। ওর বয়স কত এখন? এখন 4.5 বছর বয়স। সো এই 4.5 বছর তো আরেকটা যুদ্ধের গল্প। আরে হ্যাঁ, আমার কথা হলো ডিফারেন্টলি এবল ইজ গুড এনাফ, যে ডিফারেন্টলি এবল, হ্যাঁ, যে ভিন্নভাবে সক্ষম। তুমি সোজা পথে চাও, ও অন্য পথে সেখানে আসে, অন্য পথে সেখানে আসে। এটাই, কেউ হয়তো 2 বছর বয়সে কথা বলে ফেলে, ওর কথা বলতে 6 বছর লাগে। এটাই একটা ডিফারেন্ট ওয়ে। এটা আল্লাহর ইচ্ছা, এটা আসলে আমাদের হাতে কিছু নাই। অনেক কিছু মেডিকেল সায়েন্স অনেক দিকে চলে গেছে, বাট আমরা এখন পর্যন্ত পাই নাই যে একটা ডক্টর বা কেউ আমাদেরকে বলছে যে এই জায়গাটা এক্সপ্লেন করার দরকার নাই। আমি বরং ওই জিনিসটাকে একটু চিন্তা করি যে যেখানে আপনি 22 দিন ওর কাছে যেতে পারেন নাই, যেখানে আপনি আল্লাহর কাছে প্রে করছেন, আল্লাহ যেভাবে পারো তুমি ওকে আমার কাছে রেখে যাও, তাতে আমি হ্যাপি, এন্ড ইউ অ্যাচিভ দ্যাট। একদম মানে আমি সবসময় ওই কথাটা কানের মধ্যে বাজে আমার, যে আমি আল্লাহর কাছে কি ওয়াদা করছিলাম, এটা আমার কানের মধ্যে বাজে, আমি ভুলবো না মৃত্যু পর্যন্ত। মজার বিষয় হচ্ছে যে শি ইজ আ বর্ন ফাইটার, কজ ওনার মাকে যদি আপনারা দেখেন, ওনার মা কিন্তু সেই সময়ের একজন সাহসী যোদ্ধা, যে একটা পুরো পরিবারকে তার সীমিত আয় দিয়ে হাতের মধ্যে শক্ত করে ধরে রেখেছে, হাল ধরে রেখেছে। এবং নট অনলি দ্যাট, 3টা মেয়েকে সে মানুষ করেছে। ছেলে না, কিন্তু আমাদের সমাজটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, পিতৃতান্ত্রিক সমাজ। একটা ছেলেকে গ্রো করাটা অনেক বেশি ইজি, একটা মেয়েকে আমরা আমাদের সামাজিকতাকে অস্বীকার করতে পারি না, সেই তুলনায় অনেক টাফ। এবং প্রথম মেয়ে বুয়েটে পড়ছে। আপনার বাকি দুই বোনটা কোথায় আছে এখন? মেজো বোনটা ও আমার অফিসেই জব করে, ও ইন্টেরিয়র ডিজাইনার। আর থার্ড যে বোনটা ও একটা এনজিওতে আছে প্রজেক্ট ম্যানেজার। সো 3জনই ওয়েল এস্টাবলিশড আলহামদুলিল্লাহ। তো তার মানে আপনি চিন্তা করে দেখেন, ওনার আম্মা সেটা করেছে, ওর আম্মা সেটা পেরেছে। এবং উনি বাংলাদেশে একজন আইকনিক আর্কিটেক্ট। এবং তারপরের কথা হচ্ছে ওনার লাইফের যে আরেকটা অধ্যায় শুরু হয়েছে, সেখানেও তিনি অনেক বেটার কিছু করার চেষ্টা করছেন, এবং সেই অধ্যায়টা হচ্ছে তার সন্তানকে নিয়ে। আমি আজকের স্টোরি শুনে অনেক বেশি ইন্সপায়ার্ড, এবং অনেক ভালো লাগলো যে বয়সের দিক থেকে আমরা এক ধরনের সহযোদ্ধা বলা চলে। এবং সত্য কথা বলতে যেটা, যে ওই যে বলছিলাম গল্পের মাঝখানে, এবং অফ এয়ারও অনেক সময় বলছিলাম, যে একটা মানুষের যদি ক্যাপাবিলিটিস থাকে দুনিয়াতে আঁচড় কেটে যাওয়ার, তাহলে ওটা না করাটাই সবচেয়ে বড় ফেইলার। সো আল্লাহ আমাদেরকে সবার মধ্যেই কিছু না কিছু স্পেশাল জিনিস দিয়ে পাঠান, যেটা আপনি আপনার বেবির ক্ষেত্রে বলছিলেন। সো আমরা যেন ওইটা ঠিক